আপনি আমাকে সিডিউস করছেন। অবশ্য না করলেও আমি তো হচ্ছি। এভাবে শেয়ালের সামনে মুরগির ভঙ্গিতে ভুলেও তাকিয়ে থাকবেন না। ভুলটুল হয়ে গেলে তখন। কি বলল লোকটা এটা? কি ছিল কথাটার ভিতরে? শরীর ঝাঁকি দিয়ে উঠল প্রিয়ার। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এক মুহূর্ত চোখ বড় বড় করে তাকালো। আকাশের চোখে চোখ রাখতে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এ চোখে সে কখনোই তাকাতে পারে না, আগেও পারেনি, আজও পারছে না। চোখ সরিয়ে নিল, শরীরটা ঘেমে ভিজে গেছে। জামাটা আটকে আসছে শরীরের সাথে। কি সমস্যা? লোকটা সরছে না কেন উপর থেকে? ধাক্কা দিয়ে সোজাও করতে পারছে না, নিজের গায়ে শক্তি পাচ্ছে না, হাত পা অবশ হয়ে গেছে পুরো। আকাশ আরেকটু ঝুঁকল নিচের দিকে। প্রিয়ার ইচ্ছে হচ্ছে মাটি খুঁড়ে ভিতরে চলে যেতে। প্রিয়া তাকাতে চাইল আকাশের দিকে, পারল না। চোখ নামালো। চোখ আটকে গেল সুন্দর শিল্পীর মতো আঁকা, শিল্পের মতো পেটানো ছয়খণ্ডওয়ালা শরীরের দিকে। মনটা ভেতরে এক প্রকার ঝড় উঠেছে। এই অসভ্য মনটা এবার আর একটা কথা বলছে, দুষ্টু কথা বলছে। হাত ছোঁয়াতে ইচ্ছে হচ্ছে পেশিগুলোতে, দু হাতে আঁকড়ে ধরতে ইচ্ছে হচ্ছে মানুষটাকে। বুকের ঝড় থামানোর উপায় তো ওই একটাই, মানুষটার মাথাটা বুকের বা পাশটায় চেপে ধরা। কিন্তু সেটা তো পারছে না সে। কি করবে এখন? প্রিয়ার কাঁদতে ইচ্ছে হচ্ছে। কেন এখন আবার? আকাশ পলকহীন তাকিয়ে আছে প্রিয়ার মুখখানায়। তীর তীর করে কাঁপছে পাতলা ঠোঁট জোড়া। চোখের পাতা বুজে বুজে আসছে, ভুলেও তাকাচ্ছে না তার দিকে। এদিক সেদিক দৃষ্টি রাখার বাহানা করছে, চুলগুলো ছড়িয়ে আছে তার বিছানায়। মেয়েটা আজকাল তাকে বড্ড জ্বালাচ্ছে। এমন চললে বেশি দিন সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। অসম্ভব। সেও তো মানুষ, পুরুষ মানুষ। দিনের পর দিন প্রিয় নারী যদি সময় অসময়ে এভাবে কাছে এসে নারীত্বের প্রকাশ করে, সে কিভাবে আটকে রাখবে নিজেকে? দীর্ঘশ্বাস ফেলল সে। চট করে সোজা হয়ে দাঁড়ালো। উঠে এসো। হ্যাঁ? প্রিয়ার কাঁপা গলায় আকাশ দারুণ মজা পেল। মুখে আসাটুকু অযত্নে গিলে নিল। স্বাভাবিক গলায় বললাম উঠে এসো। নাকি বেডটা পছন্দ হয়েছে? এখানেই থাকতে চাও? প্রিয়া ঝটফট উঠে বসল। গায়ের ওড়না ঠিক আছে কিনা দেখে নিল। এক হাতে ঠিক করে নিল ওড়নাটা। মুখের ওপরের চুলগুলো আলতো হাতে কানে গুঁজল। সরুন, রুমে যাব। আমি জোর করে এনেছিলাম নাকি একা একা এসেছ? আমি আসলে। আকাশ ভুরু তুলে তাকিয়ে রইল। আমি কি? আপনি খেয়েছেন দুপুরে? এ সময় তো বাসায় আসেন না। এসেছেন যখন খেয়েছেন কিনা তাই জানতে এসেছিলাম আর কি। মিনমিন করে কথাগুলো বলে থামল প্রিয়া। আকাশের বুকের ভিতর ধকধক শব্দ জোরালো হলো। মেয়েটার এতটুকুন খেয়ালই তার কেমন একটা প্রশান্তি দেয়। এদিক ওদিক তাকালো কিছুক্ষণ, কিছু একটা খুঁজলো বোধহয়। চোখ পড়ল একটু দূরে। দু পা এগিয়ে শার্টটা হাতে নিল। সোজা হয়ে শার্টটা গায়ে জড়ালো। এক মুহূর্ত প্রিয়ার দিক থেকে চোখ সরালো না। প্রিয়া একেবারে লজ্জায় জুবুথুবু হয়ে আছে। তওবা করছে আর জীবনে যদি এই অসভ্য লোকটার সামনে আসে। প্রিয়া উঠে দাঁড়াতে আকাশ সরে দাঁড়ালো। প্রিয়া অবাক হয়ে গেল, কি ব্যাপার? লোকটা আজ এত সহজে আগ বাড়িয়ে যেতে দিচ্ছে। এ লোকের তো অল্প সময় নখরাতে মন ভরে না। দ্রুত পায়ে বেরিয়ে যেতে গিয়ে টান পড়ল ওড়নাটায়। চোখ বড় বড় করে থমকে দাঁড়ালো প্রিয়া। খপ করে গলার কাছটায় চেপে ধরল। কিছু বলার আগেই ঘাড়ের কাছটায় গরম নিঃশ্বাসের অস্তিত্ব টের পেল। শিরশির করে উঠল পাতলা শরীরটা। পেটের ভেতর হাজারটা প্রজাপতি উড়াউড়ি করছে। আকাশ স্পষ্ট মেটার কাঁপন টের পেল। মুখটা প্রিয়ার কানের কাছে নিয়ে হিসিয়ে বলে উঠল, শেষ ওয়ার্নিং দিচ্ছি মেয়ে, আমার সামনে হুটহাট এমন চুল খুলে একদম চলে আসবে না। আর তোমার ঠোঁটটাও কামড়াকামড়ির স্বভাব। আপাতত পার্মানেন্ট মালকিনের অধিকার আমি না পাওয়া পর্যন্ত মুলতবি রাখো। এ লোকটার কোনো কথাই প্রিয়ার মাথায় ঢুকতে চায় না। কি বলে কিচ্ছু সহজে বোঝে না সে।
অথচ হাত পা ছেড়ে দেয় কেমন জানি, শক্তি পায় না হাতে। এই যে স্বাভাবিক একটা কথা বলল, অথচ তার মাথাখানা ঘুরে উঠল কেমন জানি, মিনমিনিয়ে বলল, হ্যাঁ বুঝলাম না। কম যে বোঝো সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে জিন্দিগিতে ভর খাতা কলমে স্বরবর্ণের উচ্চারণ শেখাতে হবে, না হলেই নয়। কি আশ্চর্য, সে তাকে স্বরবর্ণ শেখাবে কেন? আজ বাদে কাল হায়ার সেকেন্ডারি পাশ করবে, সে কি স্বরবর্ণ পারে না নাকি? লোকটা আসলেই জাথা। গাল ফুলালো প্রিয়া। স্বরবর্ণের উচ্চারণ এখন 3 বছরের ছোট বাচ্চাও জানে। আকাশ বাঁকা হাসলো, ঘুরে থাকার দরুন সে হাসি প্রিয়া দেখতে পেল না। স্পষ্ট আকাশের অস্তিত্ব খুব কাছে টের পাচ্ছে। আকাশ হাসকি স্বরে বলল, এ উচ্চারণ সে উচ্চারণ নয়, মাখরাজের মতো টানের ব্যাপার আছে। মহা সমস্যা। এখানে আবার মাখরাজ আসলো কোত্থেকে? সে তো মাখরাজও জানে। লোকটার বাংলা নিয়ে তো আগ্রহ কেন হুট করে? আপনি কি বাংলা নিয়ে পড়াশোনা করেছেন? আকাশ প্রিয়ার বোকামি বুঝল না তো। তবে ম্যাডাম, এইটান শিখতে বাংলা নিয়ে ডিগ্রি থাকা লাগে না? যে আপনাকে শেখাচ্ছে তার পারফরমেন্সের ব্যাপার থাকে। তাছাড়া সময় এলে এ শব্দ আপনা আপনি উচ্চারণ করবে, চাপ নেই। ও তুমি বুঝবে না, উচ্চারণ করা হয়নি তোর মুখ থেকে এখনো। প্রিয়া মনে প্রাণে বোঝার চেষ্টা করছে কথাগুলোর মানে। মেজাজ খারাপ হচ্ছে তাকে পড়াশোনা নিয়ে খোঁটা দিচ্ছে নাকি? কি যাতা বলছেন? আমাকে অশিক্ষিত মনে হয়? বলবো আ? বললাম তো টানের ব্যাপার আছে বিষয়টায়। প্রিয়ার এবার মুখ বাঁকালো, গলার স্বর দৃঢ় করলো খানিকটা। সেখান দেখি তাহলে। আকাশে শব্দ করে হেসে ফেলতে ইচ্ছে হলো। খেপেছ নাকি আমাকে পাগলা কুকুরে কামড়েছে? এই ক্লাসের জন্য টাইমিংয়েরও দরকার হয়, যেখানে সেখানে দাঁড়িয়ে শেখানো যায় না। আমার হার্ট অ্যাটাকের কারণ হতে চাও নাকি? একই কথা, এখানে হার্ট অ্যাটাকের সম্পর্ক কি? আপনার থেকে ভালো উচ্চারণ পারবো আমি। সাবাস, এটাই তো দরকার। প্র্যাকটিস করতে থাকো বোকা পাখি। যেদিন পড়া ধরা ঠিক ধরবো, তারপর ডেইলি তালিম দেওয়াবো। ওড়না ছেড়ে দিল। ঘাড়ের উপর থেকে নরম নিঃশ্বাস সরে যেতে হাফ ছাড়ল। হয়ে দাঁড়িয়ে রইল। যাও খেয়ে নাও। প্রিয়া দাঁড়ালো না আর, টালমাটাল পায়ে বেরিয়ে এলো রুম থেকে। আকাশ শব্দ করে দরজা আটকালো। এবার শব্দ করে হেসে ফেলল আকাশ। মেয়েটা ওর সামনে আসলেই জব্দ হয়ে যায়। দারুণ লাগে তখন ওর। প্রিয়া খেতে নামলো না। এত কিছুর পর খাওয়ার ইচ্ছা থাকে নাকি? ইস, কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। পড়াশোনা তো লাটে উঠেছেই। এই অসভ্য লোকটার জন্য এমন চলতে থাকলে পরীক্ষায় পাশ নাম্বারও তোলা মুশকিল। এক্সাম হলে প্রশ্নের বদলে এই লোকটার মুখ ভেসে উঠবে, অক্ষরগুলো নড়াচড়া শুরু করবে। 100% সম্ভাবনা আছে এই ভূত আপাতত কিছুদিনের জন্য মাথা থেকে না নামালে সব কিছুর 12টা বাজে যাবে নিশ্চিত। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। খালি মাথায় খোলা আকাশের নিচে দাঁড়ালে নিমিষে শরীর ভিজিয়ে দিতে সক্ষম। শিয়া সেই বৃষ্টিতে 2 ঘন্টা যাবত হাঁটছে। আকাশের সাথে কথা বলার পর রেস্তোরাঁ থেকে বেরিয়ে সে হেঁটে যাচ্ছে। গায়ের ডার্ক ব্লু কালার একটা চুড়িদার, মাথার চুলগুলো আলগা করে বেনি করে রাখা। বৃষ্টির তোরে জামা কাপড় ভিজে একসার। গাড়ির তীব্র হর্নে চমকে তাকালো সে। প্রায় মাঝ রাস্তায় চলে গেছিল সে। এতক্ষণে ঘোর কাটল তার। রাস্তার কিনারায় যাত্রী ছাউনির সিটে বসল। হাতের ঘড়িটার দিকে তাকালো। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো। ঘড়িটা বন্ধ হয়ে আছে। নিশ্চয় বৃষ্টির পানি ঢুকেছে। মনটা খারাপ হয়ে গেল। সাথে সাথে ঘড়িটা গত জন্মদিনে প্রিয়া গিফট করেছিল। মনটা বারবার করে বলে দিয়েছিল আর যাই হোক, যত দামি ঘড়ি আবার সে কিনুক বা উপহার পাক, এটা যেন হাত থেকে কখনো না খোলে। মেয়েটা তার স্কলারশিপের টাকা দিয়ে কিনে দিয়েছিল কিনা ঘড়িটা দোকানে নিয়ে ঠিক করে ফেলতে হবে। প্রিয়াটা জানলে নিশ্চয়ই মনটা খারাপ করবে। ঘড়িটা হাত থেকে খুলে ব্যাগে রেখে দিল। ব্যাগটা ওয়াটারপ্রুফ হওয়ায় পানি যায়নি। ব্যাগ হাতড়ে ফোনটা বের করে সময় দেখে নিল।
3:30 বাজে, এতক্ষণ খেয়াল না হলেও এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। অনেকক্ষণ ভেজার ফলেটা প্রিয়ার কল ভেসে উঠতেই তাড়াহুড়ো করে কল ব্যাক করলো শিয়া। অনেকক্ষণ আগে বেশ কয়েকবার কল এসেছিল, কোনো দরকার হয় মনে হয়। দুবার রিং হতেই কল তুলল প্রিয়া, জানালো রিমির বাসায় যাওয়ার জন্য কল করেছিল। বোনের সাথে কথা শেষে ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখে দুহাত সিটে রেখে বসলো শিয়া। দীর্ঘশ্বাস ফেললো একটা। বৃষ্টির গতি বেড়েছে, সাথে বাতাসও। রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়া চোখে পড়ছে না। এ রাস্তাটাই এমন, রাস্তাটা বললে ভুল হবে, এই এলাকাটাই এমন। আজ সারাদিন অফিস গেল না, এর কৈফিয়ত কে দেবে? সে যাও দেবে, সেটা দিতে হবে অয়নের কাছে। বুকের ভেতরটা চিনচিন করে উঠল। চোখের সামনে ভেসে উঠল পুরনো ছবিগুলো। কি দারুণ ছিল সে মুহূর্তগুলো। এক জীবনে এত সুখ তার কপালে আসবে কখনো কল্পনা করেনি। আর না তো কল্পনা করেছিল যেটা শেষে ঘটেছিল। সেদিনের পর জীবনটাই বদলে গেল কেমন একটা। বাবা মা তাদের দু বোনের নিরাপত্তার কথা ভেবে চলে আসলেন এখানটায়। যোগাযোগ বন্ধ করলো ওর পুরনো সবার সাথে। সে নিজেও আর না করেনি তখন। না করার মুখ তার ছিল কি? ছিল না। তার ভালোবাসার অন্ধ বিশ্বাস যদি তার বোনটার গায়ে কলঙ্ক লেগে যেত, কি করে ক্ষমা করতো সে নিজেকে? বাচ্চা ছিল তখন প্রিয়াটা। ওই দিনের পর থেকে মানসিক ট্রমাতে অয়নকে এক প্রকার ঘৃণার খাতায় ফেলে দিতে ভুলতে চেয়েছিল সে। কিন্তু শিয়া চোখ দিয়ে টপটপ করে কয়েক ফোঁটা পানি কোলের ওপর পড়ে। আকাশের কথাগুলো একদম ফেলে দেওয়ার মতো নয়। সে মুখে যতই না করুক, তার মনটা তো অন্য কথা বলে সবসময়, একদম উল্টো কথা বলে। মনের বিচারে সে অয়নকে ভুলতে পারেনি, না তো ঘৃণা করতে পেরেছে। সত্যি তার মন বলেছে যা হয়েছে, যা সে দেখেছে সবটাই মরিচিকা ছিল। কিন্তু একটা চোখে পড়েনি, সেটা কি? শিয়া দু হাত মুখ চেপে ধরল, চোখের পানি মুছে ফেলল। জোরে জোরে শ্বাস নিল। যা নিজের চোখে দেখেছে সেটা অবিশ্বাস করবে সে? পর মুহূর্তে আবার মন একই কথা বলল, সেটা যদি মরিচিকায় হয় তাহলে নিজের চোখে দেখা না দেখার কি সম্পর্ক? চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। কি করা উচিত? কাকে বলা উচিত তার এই পরিস্থিতি? কি সিদ্ধান্ত নেবে সে? এত বছরেও সে এক বিন্দু বেরিয়ে আসতে পারেনি ওই সম্পর্কটা থেকে। একটা সময় যখন অয়নের প্রেম বিয়ের কথা কানে এসেছিল, সেদিন দারুণ হেসেছিল সে। দুঃখের হাসি, হেরে যাওয়ার হাসি, ঠকে যাওয়ার হাসি। ভেবেছিল সেও এক না একদিন বেরিয়ে আসবে সব থেকে। বাবা মা বিয়ের জন্য চাপ দিলেও সে সময় চেয়ে নিয়েছে বারবার। আজ যে সবটা আবার ধোঁয়াশা। অয়ন বিয়ে করেনি, আবার তার কাছে এসেছে ক্ষমা চাইতে। ফিরিয়ে নিতে অন্য কোনো নারী ছিল না। এসব কি হচ্ছে তার সাথে? সে উঠে দাঁড়ায়, পা টলমল করে ওঠে। সারাদিন না খাওয়া, তার উপর এত এত মানসিক চাপ, শারীরিক চাপ। বড্ড ক্লান্ত লাগে আজকাল। বাবা মা চলে যাওয়ার পর আরও ক্লান্ত লাগে। আগে তাও সারাদিনের ক্লান্তি শেষে মায়ের কোলে মাথাটা রাখতে পারত দুবন। এখন সে একা হয়ে গেছে একদম। প্রিয়টা এখনো ছোট, ইম্যাচিউর। তারপর সামনে ওর জীবনের এত বড় লড়াই। এর মধ্যে নিজের তিক্ত ব্যক্তিগত সমস্যাটা মেয়েটাকে সে একদম জানাতে চায় না। একটা রিক্সা ডেকে উঠে পড়ে শিয়া। আগে অফিসে গিয়ে একবার সবটা ম্যানেজ করতে হবে, তারপর বাসায় ফিরবে। কি সমস্যা? চোখের কি মাথা খেয়েছেন নাকি? পায়ে পাড়া দিলেন কেন? একটা মেয়ের তীক্ষ্ণ চিৎকারে চমকে উঠল রাতুল। একই মেয়ে, একটু ভুলে পায়ে না হয় পাড়াটা লেগেই গিয়েছে। এভাবে চিৎকার করার কি আছে? তবে মুখে সেসব বলল না কিছু। হুড়মুড়ি একটু দূরে সরে গেল। বিনয় নিয়ে ঘুরে তাকালো ক্ষমা চাওয়ার জন্য। সরি আপু, আমি আসলে। রাতুলের কথা শেষ হওয়ার আগেই আবার মুখ ঝামটা দিয়ে আর্তনাদ করে উঠল মেয়েটা। কি সরি? কি সরি? হ্যাঁ, আমার নতুন জুতাটা দিলেন তো কাদায় মাখামাখি করে। রাতুল অগ্নি দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে কোথায় একটা দেখেছে সে। কোথায় দেখেছে মনে করতে পারছে না। দেখতে মায়াবী একটা মেয়ে, শ্যামলা গায়ের রং, তবে অসম্ভব মায়া চোখে মুখে। আমি সত্যি সরি, একদম দেখিনি। তা দেখবেন কেন? রোদ নাই তাও চোখে তো দিয়ে রেখেছেন এত বড় একটা ঢাকনা। আজব মানুষজন। রাতুল অবাক হয়ে দেখছে মেয়েটাকে। এটা মেয়ে নাকি আর কিছু?
এত অল্প একটা বিষয় এভাবে কথা শোনাচ্ছে। আচ্ছা তাহলে আর কি, চলুন একটা জুতো কিনি। এবারও কথা শেষ করতে দিল না রাতুলের। কথার মাঝখানে তেতে উঠল মেয়েটা। আমাকে ভিখারি মনে হয় নাকি? আরে আমি সেটা কখন বলেছেন? 100 বার বলেছেন। মুখে না বললেও মনে মনে বলেছেন। বাহ, মন্টন পড়ো দেখছি। যেটা বলেনি সেটাও বুঝেছ, যেটা মনের মধ্যে নেই সেটা বানিয়ে বানিয়ে বুঝে নিচ্ছ। কোমরে হাত দিয়ে চোখ গরম করলো মেয়েটা। আপনারা বড়রা একটা জাতা, গাড়িতে চলাফেরা করেন সব সময়, পায়ে হেঁটে চলা মানুষদের সমস্যা বুঝবেন কিভাবে? আর না তো বোঝেন কিভাবে নিজেদের হাঁটা চলা করা উচিত। অথর্ব একজন গাড়ি থেকে নামেনি আরেকজনের পায়ে পাড়া দেওয়ার জন্য। রাতুল ভারী অবাক হচ্ছে মেয়েটার পায়ে পা দিয়ে ঝগড়া করা দেখে। এতটুকুন একটা মেয়ে, কত হবে আর বয়স, 17-18, অথচ ঝগড়ার স্কিল গ্রামের ঝগড়ুটে মধ্যবয়স্ক মহিলাদের মতো। নাক টিপলে দুধ বের হবে, তোমার কত বড় আমি আন্দাজ আছে? বললাম ভুল হয়ে গেছে, তারপর ঝামেলা করছো। কে বাচ্চা? কাকে বাচ্চা বলছেন? আমি মোটেও বাচ্চা নই। বাচ্চা নাও তাহলে এমন ছেলে মানুষের মতো ঝগড়া করছো কেন? মেয়েটার চোখ টলমল করে উঠল, পানি জমে গেছে চোখে। রাতুল অপ্রস্তুত হলো, কেঁদে ফেলবে নাকি মেয়েটা আবার? কি সমস্যা? কি এমন বলল সে? যা বলার তা তো মেয়েটিই বলেছে, আর সে এতটুকু বলাতে চোখে পানি এসে গেল। মেয়ে মানুষের এই এক সমস্যা, আরে মহা সমস্যা তো। আমি তো বকিনি তোমাকে, দোষ আমার, স্বীকার তো করলামই। বাচ্চা নাও তুমি, হয়েছে এবার আমার ভুল, সরি, দেখে হাঁটা উচিত ছিল আমার। রাতুলের বারবার ছুরিবেলায় মনটা এবার নরম হলো বোধহয় মেয়েটার। নাক টানলো, এক হাতে চোখ মুছল। ঠিক আছে, অ্যাকসেপ্ট করলাম, সরি, কিন্তু দোষটা আপনারই। রাতুল হেসে ফেলল, ঠিক আছে, আমারই দোষ, বললামই তো। মেয়েটা নিজেও হাসলো এবার। অল্পে রেগে যাওয়ার স্বভাব থাকলে যা হয় আর কি, এতটা রিয়াক্ট করার মতো আসলে কিছু হয়নি। রাতুল ঘুরে নিজের গাড়ির দিকে যেতে কি ভেবে ঘাড় বাঁকিয়ে দেখলো একবার মেয়েটাকে। হাতে দুটো দিস্তা খাতা, নর্মাল কামিজ সালোয়ার, আর মাথায় সতীর ওড়না দেয়া। এদিক সেদিক তাকাচ্ছে বারবার, যথাসম্ভব রিক্সার জন্য অপেক্ষা করছে। আকাশের দিকে তাকালো রাতুল, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবো বলে। মেয়েটার হাতে ছাতা নিয়ে এগিয়ে আসলো মেয়েটার দিকে। কিছু মনে না করলে লিফট দিতে পারি? চিনি না জানি না, আপনার লিফট নিবে কেন আমি? রাতুল কপাল কুঁচকে নিল। মেয়েটা বড্ড খ্যাটখ্যাট করে, স্বভাবই এমন, এটা সে খুব টের পাচ্ছে। তবে মেয়েটাকে তার মনে ধরেছে, কথায় কথায় এ মেয়ে ঝগড়া করবে, পায়ে পা দিয়ে করবে। তার নিজের সাথে এমন মেয়েই যাবে, কথা লড়াই না হলে সে আবার কিসের কাপল। মনে মনে খানিক হাসলো সে, মুখে বলল, তুমি একটা মেয়ে, সন্ধ্যা হয়ে আসছে, ফাঁকা রাস্তা, তার উপর বৃষ্টি নামলো বলে তোমার কাছে আবার ছাতাও নেই। মেয়েটা চোখ তুলে তাকিয়ে রইল। তো পায়ে ভুলে পা দিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু মানুষটা খারাপ নয়, মেয়েদের সম্মান করতে জানি, উঠে এসো, পৌঁছে দিচ্ছি। মেয়েটা তাকিয়ে রইল, তবে এসে গাড়িতে উঠল। নামটা জানা হলো না তোমার? নাম দিয়ে কি কাজ? বিপদে আগ বাড়িয়ে সাহায্য করেছেন, আমি তো চাইনি, লিফট দিচ্ছেন, পৌঁছে গেলে ঝামেলা শেষ। তবু নামই তো, বলতে তো বাধা নেই। বাই দ্য ওয়ে, তুমি বলতে না চাইলেও আমার সমস্যা নেই, আমার নাম রাতুল, নাহিয়ান মির্জা রাতুল। মেয়েটা একবার তাকালো রাতুলের দিকে। মানুষটাকে রেগে গিয়ে এমন ব্যবহার উচিত হয়নি, ভালো মানুষই মনে হচ্ছে। সোজা হয়ে বুকে হাত গুজে বসলো, গলা কেশে পরিষ্কার করে নিল খানিকটা। আমার নাম আতিয়া জাহান রিমি, সবাই রিমি বলেই ডাকে। রিমি, সুন্দর। কোন ক্লাসে পড়ো তুমি? কথাটা জিজ্ঞেস করে আবার দাঁতে জিভ কাটল রাতুল। ক্লাসের কথা বলে আবার না খেপে ওঠে। তবে রিমি এবার কিছু বলল না, স্বাভাবিক গলায় বলল, এসএসসি দিব এবার। রাতুল শব্দ করে হেসে ফেলল। ঠিক ধরেছিলাম কি, আমার থেকে বয়সে তুমি ছোট, তাই আর কি। রিমি রাখতে গিয়েও রাখলো না। আপনার বয়স কত? রাতুল আর চোখে তাকালো একবার। রিমি তার দিকে তাকিয়ে আছে। 28। ও ব্যাপার না। রাতুল ভুরু তুলে তাকালো, কি ব্যাপার না? রিমি অপ্রস্তুত হলো খানিক। মানে তেমন বড় নন আমার থেকে, তাই বললাম মাত্র 10 বছরের বড়। আর এমন কি? রাতুল হতভম্ব হয়ে গেল। এমএ বলে কি 10 বছরের বড়কে বড় মনে হয় না? মুখে আর কিছু বলল না।
বাসার সামনে আসতেই থামতে বলল রিমি গাড়ি। নেমে এগিয়ে আসলো। থ্যাংক ইউ, বাসায় আসতে বলবো না, ছেলে মানুষ বাড়িতে নিয়ে এসেছি দেখলে আম্মু আমাকে বাড়ি থেকে বের করে দিবে। সময়ের স্রোতে পার হয়ে গেছে প্রায় দুটো মাস। তবে এখানকার এলাকার বৃষ্টির অভিমান কমেনি খুব একটা। সকাল বিকাল অভিমান করে বর্ষা নামায় প্রকৃতির বুকে। রোদের দেখা পাওয়া যায় কালে ভদ্রে। বৃষ্টির অভিমানের ক্ষেত্র বিশেষে কমতে দেখা গেলেও কিছু মানব মনের অভিমান বোধহয় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। সম্পর্ক অনুভূতি মুখে মুখে ভীষণ জোর দিয়ে অস্বীকার করা যায়, কিন্তু নিজের মনকে কোন জোরে আটকে রাখা যায় কি হয়তো ক্ষণিকের জন্য দমিয়ে রাখা যায়, মুছে ফেলা বোধহয় যায় না। প্রিয়ার গতকাল এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। আপাতত পুরো দমে কয়েকটা দিন পড়াশোনা থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করছে সে। যদি সামনে ভর্তি পরীক্ষা অপেক্ষা করছে, তবে বোনকে রেখে দূরে যাওয়ার ইচ্ছা বা আগ্রহ কোনোটাই নেই। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও পরীক্ষা দেওয়ার কথা ভাবছে না সে। শিয়া যথারীতি সকাল সকাল বেরিয়ে গেছে অফিসে। মেয়েটা আজকাল একদম চুপ হয়ে থাকে, চোখ মুখ কেমন একটা দেখায় সবসময়। চোখের নিচে কালি পড়া, ভেবে পায় না এত চাপ নেওয়ার দরকারটা বা কি। এত চাপের চাকরি সে থোড়াই করবে। আরামে জানালার পাশের সোফায় গা এলিয়ে বসে প্রিয়া। একটাই জীবন, এত চাপ নেওয়ার মানে হয় নাকি? দু হাতে ফোন উঁচু করে মুখের উপর ধরে চাপাচাপি করছে। রিমিটাকে বারবার বলছে আজকে আসতে, অথচ দেখা গেল 11টা বেলা হয়ে গেছে, আসার নামগন্ধ নেই। কয়েকবার কল দিয়েও পাওয়া গেল না। প্রিয়ার ভয়াবহ রাগ হচ্ছে। বেয়াদব মেয়েটা নিশ্চিত ঘুম থেকে ওঠেনি। কত গল্প জমে আছে এই 2 মাসে পড়াশোনার চাপে, এক প্রকার খাওয়া নাওয়া ভুলেই গেছিল সে। জীবনে যে পড়াশোনা ব্যতীত করার মতো আরও কিছু আছে, সেগুলো মনে করারই সময় পেত না। তবে সবকিছুর মধ্যে একজন মানুষকে কখনো ভুলতে পারেনি সে কথা মনে পড়তে মুখে একরাশ হাসি খেলা করে গেল। একা একাই হাসতে লাগলো মানুষটার কথা মনে করে। এ 2 মাসে হাতে গোনা কয়েকবার সামনে পড়েছে মানুষটার। লোকটা কেমন জানি পাত্তা দিতে চাইছে না তাকে। এই যেমন গত সন্ধ্যায় সে নিচে কফি আনতে যাচ্ছিল, সিঁড়ির গোড়ায় যেতেই চোখে পড়ল আকাশ ওপরে আসছে। সে নিজে একটু অপ্রস্তুত হয়ে গেল, কারণ তার গায়ে এই মুহূর্তে ওড়না নেই। কারণ বরাবরের মতো সে ভেবেছিল বাসায় কেউ নেই এই সময়ে। তবে বরাবরের মতোই তার ধারণাকে বুড়ো আঙুল দেখে এই লোক অসময়ে এসে হাজির। প্রিয়া এক দৌড়ে দেবে কিনা ভাবতে ভাবতে খেয়াল করলো আকাশ এক নজরে তাকালো তার দিকে। যা দেখে ফেললো তো এই অবস্থাতেই। এখন দৌড় দেওয়াটাই বোধহয় বেশি লজ্জার হবে। ঠায় দাঁড়িয়ে রইল মূর্তির মতো ওখানেই। কি আশ্চর্য! আর ভুলেও তাকালো না, পাশ ঘেঁষে চলে গেল সে মাতাল করা পারফিউমের ঘ্রাণে তাকে এলোমেলো করে দিয়ে গেল, অথচ ফিরে তাকালো না তার দিকে। কি পারফিউম ব্যবহার করে লোকটা জানতে হবে, একদিন ঘরে লুকিয়ে গিয়ে দেখতে হবে। নিশ্চয়ই খুব দামি, ঘ্রাণেই কেমন ডার্ক ভাইব দেয়। প্রিয় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। লাস্ট 2 মাস হলো আকাশের সাথে তার কথা হয় না। সেই যে তার রুমে গিয়েছিল, তারপর আর সে নিজেও দূরত্ব বজায় রেখেছে লজ্জায়। তবে লোকটার ব্যাপার কি সেটা সে বুঝতে পারছে না। মুখ ভেংসি কেটে নিচে নেমে গেল সে। বর্তমানে ফিরে এলো প্রিয়া। এখন পরীক্ষার চাপ নেই, মানুষটার মনের ভিতর ঢুকতে হবে, কি আছে সেটা জানা অবধি শান্তি নেই তার। কামিন। দরজা ঠেলে আকাশের রুমে ঢুকলো রেদওয়ান, রাকিব আর রাতুল। গিয়ে এক এক করে বসলো আকাশের ডেস্কের সামনে রাখা চেয়ারগুলোতে। আকাশ ল্যাপটপটা বন্ধ করে নিজে ঘুরে বসলো বন্ধুদের দিকে। রিয়ান, ওর দাদির অবস্থা আবার খারাপ, একটু আগে বাড়িতে গেল। আকাশ মাথা নাড়ে। রিয়ান অবশ্য তাকে বলেছিল 2-1 মধ্যে বাড়ি যাবে। হ্যাঁ রে আকাশ, সমীর কল রিসিভ করিস না কেন বলতো? মেয়েটা আমাকে কল করে পাগল করে ফেললো। রেদওয়ানের কথায় কোনো হেলদোল দেখা গেল না আকাশের মধ্যে। আকাশের রেসপন্স না পেয়ে আবার কাতর গলায় বলল, দেখ ভাই, কলটা ধরিস, সময় অসময় আমাকে জ্বালায়। আমার ঘরে তো বউ আছে রে ভাই। রাকা এমনি উঠতে বসতে সন্দেহ করে, তার মধ্যে সমীর সন্ধান পেলে সংসারটা আমার আর টিকবে না, বিশ্বাস কর। এখনও বউ ঘরে তুলে নেয়নি, বিয়ে করেও শ্বশুরশালা তুলে দিচ্ছে না বউটাকে। এইবারও এর খোঁজ দিয়ে সোজা ডিভোর্স পাঠিয়ে দেবে।
আকাশ নির্বিকার চোখে তাকালো রেদনের অসহায় মুখের দিকে। আমি যেমন কল ধরি না, তোরাও ধরবি না, ব্যাস। ঝামেলা কিসের? অত সোজা? ওর বাপ যে আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার, ভয়ই পাই আমি। আকাশের বোধহয় কথাটা পছন্দ হলো না, কপাল কুঁচকে তাকালো। রাবিশ, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুই এসব ছোটলুকি বিষয় নিয়ে ভাবিস? আকাশ এহেনাজের কোম্পানির বাপের টাকায় চলে? রেদন ঠোঁট উল্টোলাও সাফাই দিতে দিতে বলল, সেটা কখন বললাম? লোকটা ডেঞ্জারাস কিনা, মেয়ের শোকে আবার কি না কি করে বসে। তাচ্ছিলের হাসি হাসলো আকাশ। আমি থাকতে ওইসব চুনোপুটি আমার ফ্রেন্ড বা কোম্পানির কোনো কিছুই করতে পারবে না। নেহাত বাবার বন্ধু, তাই সম্মান করি। যদি উনি সম্মান না পাওয়ার মতো কিছু করেননি, ওনার মেয়ের দোষ ওনার উপর চাপিয়ে সম্পর্ক খারাপ করতে চাই না। জাস্ট ইগনোর হার। রেদন মাথা ঝাঁকায়, যদিও সে খুব ভালো করে জানে সৌমি কল দিলে সে ধরবেই। আকাশের মতো সাহসী সে না। মেয়ের বাপ যেমন ডেঞ্জারাস, মেয়ে তার 10 কাঠি উপরে। আকাশের জন্য পাগল দিওয়ানা যাকে বলে। তাদের ভার্সিটির ব্যাচমেট ছিল, গায়ে পড়া স্বভাবের মেয়ে যাকে বলে। কতজনের গায়ে পড়ে আর কত জায়গায় উঠে গেছে তার হিসেব নেই। মেয়ে আকাশের পিছনে হাত ধুয়ে পড়ে আছে। তবে মেয়ের বাপ বোধহয় অয়ন ভাইয়ের সাথে মেয়ের সম্পর্ক বানাতে চায় কিছু একটা। তাতে যে সমীর খুব একটা আপত্তি তা বোধহয় নেই। সে হয়তো তাতে বেশ খুশি। দুটো হ্যান্ডসাম ভাইকে একসাথে পাওয়ার পরিকল্পনা তার মধ্যে দেখতে পাওয়া যায়। তারা সবাই সেটা টের পায়, শুধুমাত্র আকাশ অয়নের পরিবারের মানুষ ছাড়া। সমী মেয়েটা গিরগিটির মতো রং পাল্টায়। আকাশের বাবা চাচার কাছে এমন সুশীল মেয়ে আর দুটো হয় না। তার কারণও অবশ্যই সমীর নিখুঁত অভিনয়। আকাশ বা অয়ন দুজনের কেউই এই মেয়ের দিকে ভুলেও চোখ তুলে তাকায় না। তখনই মেয়েটা পরিবারের বশ করেছে, আর তারপরে মেয়েটা আদা জল খেয়ে লেগে আছে আকাশকে কাছে পেতে। দরজা আবার করানোর শব্দে নড়ছেড়ে বসলো সবাই। ভদ্র হয়ে যাকে বলে আর কি। অফিসের কোনো এমপ্লয়ি এসে যদি বসেদের এমন চ্যাংদোলা অবস্থা দেখে, বিষয়টা নিশ্চয়ই ভালো দেখাবে না। দরজা ঠেলে অয়ন ভেতরে আসলো। সবাই এবার স্বাভাবিক হলো। এসো, তোমাকে আজকাল দেখাই যায় না। অয়ন হালকা হাসলো, এসে বসলো ভাইয়ের পাশের চেয়ারে। তোদেরও তো দেখা যায় না, একা আমার দোষ? আকাশ মাথা নাড়ে। তোমার উচিত নয় কি আমাদের সময় দেয়া? এখানকার প্রজেক্টের আগ্রহ তোমার বেশি ছিল। ইনফ্যাক্ট আমাদের টেনে হিসড়ে তুমি নিয়ে এসেছিলে। ভাইয়ের কথায় শব্দ করে হেসে ফেলল অয়ন। সত্যি তো, শেয়ার খোঁজ পেতে এখানে এসেছিল সে। শেয়ার কোম্পানির সাথে ডিল করে তার সব প্ল্যানই ছিল। আকাশ তাকিয়ে রইল ভাইয়ের দিকে। ভাই ঠিক কী কারণে এত আগ্রহী ছিল এখানে আসার সবটা সে জানে। মনটা দমে আসে তার হুট করে। শেয়ার সাথে যেমন তেমনই রয়েছে সবটা। দুজনেই যেন চুক্তি নিয়েছে একে অপরকে এড়িয়ে চলার। দীর্ঘশ্বাস ফেলে তাকায় অয়ন। রাকিবদের সাথে গল্প করতে ব্যস্ত। আকাশ তাকিয়ে রয় ভাইয়ের দিকে। এখানে আসার পর 3 মাসে অন্য রকম হয়ে গিয়েছে একদম। আগের সে হাসি খুশি প্রাণোচ্ছল মানুষটা আর নেই। অয়নের দরকারি মিটিংয়ের ডাক আসতে উঠে চলে গেল সে। এক কাজ করলে হয় না আকাশ? রাতুলের কথায় সবাই ফিরে তাকালো তার দিকে। আকাশ ভুরু তুলে শুধালো, কি কাজ? রাতুল বিজ্ঞের মতো পায়ের ওপর পা তুলে সোজা হয়ে বসলো। ধরে বেঁধে অয়ন ভাই আর শেয়ার বিয়ে দেই। একবার কবুল বললে আর পালাবে কোথায়? বাসার ঘরে আটকে দেব। মারামারি করতে করতে 2 মাস পর শুনবো আমরা মামা চাচা হচ্ছি, আমাদের ভাতিজা ভাতিজি আসবে, এদের ঝামেলাও মিটে যাবে। কেমন বুদ্ধি? একদমে বলে রাতুল মহা আগ্রহে তাকিয়ে রইল বাকিদের মতামতের জন্য। আকাশ বিরক্ত চোখে তাকালো। রাকিব চাটি মারল একটা রাতুলের মাথায়। বলদ কোথাকার, অতই সোজা সব, উজবুক। রাতুল প্রতিবাদ করলো সাথে সাথে, আলবাত সোজা। একবার বাসায় ঢুকলে সব কপত কপতিরে পুরনো স্মৃতি লোপ পায়। পুরনো কেন, তারা তখন নিজেরা কোথায় আছে কি করবে সেটাই তো ভুলে যায়। আকাশ হতাশ চোখে তাকিয়ে রয় গাধাটার দিকে। রেদন দাঁত খিঁচিয়ে ওঠে রাতুলের দিকে। তা তোর কয়বার বাসর হয়েছে? ওটাই তো সমস্যা, হচ্ছে না তো একবারও। আকাশ মাথা নাড়ে হতাশায়। সবকটার মাথায় খালি উল্টাপাল্টা চিন্তা ভাবনা, তার মধ্যে এই গাধাটার মাথায় একটু বেশি। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, তোরা করেছিস কিনা, এরা দুজনেই কেমন জানি আগের থেকে নরম হয়েছে। মানে আগে যেমন একে অপরের দিকে এমনভাবে তাকাতো, দেখে মনে হতো
হায়না শিকারের দিকে তাকাচ্ছে। এখন তেমন মনে হয় না, কেমন একটা সফট সফট করে তাকায়। রাতুলের কথাটা অস্বীকার করতে পারল না কেউই। সত্যি এটা আকাশ নিজেও খেয়াল করেছে, সেটা এক প্রকার খুশি হয়েছে। সেদিন তার কথাগুলো শিয়ার উপর প্রভাব কিছুটা পড়েছে, সেটা সে বুঝেছিল। হ্যাঁ আকাশ, ওদের মারামারির চক্করে তুই প্রিয়াকে কবে জানাবি সব? ওর তো এক্সাম শেষ, এখন অ্যাপ্রোচ করে ফেল। রাকিব তার কথা উদাস চোখে তাকায়। তার জীবনটা পেঁচাচ্ছে দিনকে দিন, মাথা হেলিয়ে বসে চেয়ার টাইম। এখনই না, মেয়েটা বড্ড অস্থির প্রকৃতির, সারাদিন ছটফট করতে থাকে। সামনে এডমিশন রয়েছে, এখন কিছু একটা ইশারা দিলে আবার পড়াশোনা থেকে বেঁকে বসবে। আগেরবার দেখিসনি, আর কটা মাস যাক, ততদিনে পাখি উড়ে না যায়। আকাশ চোখ গরম করে তাকায় রাতুলের দিকে। ভুল কি বললাম আমি? মেয়েটা বড় হচ্ছে, এ বয়সে মেয়েদের মনে হাজারটা চিন্তা ভাবনা আসে, আগ্রহ জন্মে, মন নরম থাকে। কতদিন রেসপন্স না পেলে একা একা অপেক্ষা করবে মেয়েটা? অন্য কেউ ওর মনে জায়গা করে নেওয়াটা কি খুব সম্ভব? আকাশ চুপ করে রইল। রাতুলের কথাগুলো সে নিজেও ভেবেছে, এ 2 মাসে 1000 বার এসেছে এ কথা তার মাথায়। কিন্তু ভালোবাসার উপর তার বিশ্বাস আছে। প্রিয়াকে সে যতটা চিনেছে, এত সহজে বদলে যান মেয়ে সে নয়। তবুও সত্যি তো, তার দিক থেকে কোনো আগ্রহ না দেখালে মেয়েটাই বা কোন যুক্তিতে অপেক্ষা করে বসে থাকবে? এদিকে প্রিয়ার পড়াশোনাটা ছাড়া শিয়া অয়ন ভাইয়ের বিষয়টা সমাধান না হওয়াটাও আরও একটা কারণ। শিয়া বিষয়টা জানতে পারলে মোটেই এখন ভালোভাবে নেবে না, ভুলও বুঝতে পারে। আকাশ 2 হাতে মুখ ডলে স্থির দৃষ্টি রাখে শূন্যে। আর একটু সময় নেব তবু আমি, আর কটা দিন যাক। তাছাড়া চোখের সামনেই তো আছে, এত সহজে আকাশ এহনাজ চৌধুরী তার জিনিস তার চোখের সামনে থেকে কাউকে নিয়ে যেতে কিভাবে দেয়? ক্লায়েন্ট মিটিং শেষে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ঘেঁটে দেখছে শিয়া। তার সোজাসুজি টেবিলের অপর পাশের চেয়ারে বসে আছে অয়ন। শিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু ইনফরমেশন তাদের ফাইলে অ্যাড করতে। বাকিরা মিটিং শেষে বেরিয়ে গেছে রুম থেকে বেশ কিছুক্ষণ আগেই। পুরো রুমে এখন তারাই 2 জন মাত্র। শিয়া প্রচণ্ড জড়তার সাথে কাজগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টায় আছে। এমন মুহূর্তগুলো হচ্ছে ভয়াবহ রকমের এম্বারেসিং মোমেন্ট। না স্বাভাবিক হয়ে বসে থাকা যায়, আর না তো ছুটে পালানো যায়। অয়ন তখন থেকে শিয়ার কাচুমাচু ভাবভঙ্গি লক্ষ্য করছে। ঠোঁটের কোণে হাসি এসে মিলিয়ে গেল সাথে সাথে। মেয়েটার জড়তা সে স্পষ্ট বুঝতে পারছে। মাথায় নিচু করে সেই যে লেখা শুরু করেছে, একটা বারের জন্য মুখ তুলে তাকাচ্ছে না অয়নের দিকে। এসির নিচে থেকে কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ছে। অয়নের দারুণ হাসি পাচ্ছে। তার অভিমানী তাকে কি মায়াবিনে লাগছে দেখতে। পেছনে খোপা করা চুল, মুখের ওপর এক গোছা ছোট ছোট চুল উড়াউড়ি করছে। বারবার ঠোঁট ভেজাচ্ছে, তেষ্টা পেয়েছে বোধহয়। অয়ন পানির গ্লাসটা এগিয়ে দিল শিয়ার দিকে। শিয়ার কলম থমকে গেল। মাথার প্রথমে গ্লাসের দিকে তাকালো তুলে, অয়নের দিকেও তাকালো। অয়ন তখন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে শিয়ার দিকে। এ দৃষ্টিতে সে অন্তত চোখ রাখতে পারবে না। ঝট করে নামিয়ে নিল নিজের আঁখি পল্লব। সত্যি তেষ্টা পেয়েছে লোকটা, বুঝলো কিভাবে? কাপা হাতে পানির গ্লাসটা হাতে নিয়ে 1 নিমিষে শেষ করে ফেলল পানিটুকু। পরম তৃপ্তিতে গ্লাসটা টেবিলে রাখতেই আবার চোখ পড়ল সামনের মানুষটার চোখে। এখন একই দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এবার অয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এক হাতে চেয়ার সরিয়ে এগিয়ে এসে দাঁড়ালো শিয়ার পাশে। শিয়া চমকে উঠল, হেলে গেল চেয়ারে। অয়ন এক হাতে চেয়ারের ওপর, আর এক হাত টেবিলে রেখে নিচু হলো শিয়ার ওপর। শিয়ার এই মুহূর্তে ইচ্ছে করছে কঠিন করে 2টো কথা শোনাতে। অফিসে এসে এমন অসভ্যতামের কারণ কি? কিন্তু কি সমস্যা? সে তো মুখটাই খুলতে পারছে না। কে যেন মনে হচ্ছে গলা চেপে ধরে আছে। অয়ন মুখটা আরও নামিয়ে আনলো, ফিসফিসে বলল, এখন আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি, তোমাকে আমার কথা শোনাতে বাধ্য করতে পারি না বলো? শিয়ার কিছু একটা হলো বোধহয়। বুকের ভেতরটায় বাধ্যমের মতো মাথা নাড়িয়ে বসল। অয়ন বাঁকা হাসল। তাহলে এখন? শিয়া কাঁপা গলা প্রশ্ন করলো, কি এখন? তুমি বলো কি করতে চাও? গলাটা অন্যরকম শোনাচ্ছে। শিয়ার হাত পা শিরশির করে উঠল। আমি বলি তাহলে হ্যাঁ। কথাটা বলেই ঠোঁট এগিয়ে নিল শিয়ার ঠোঁট বরাবর। শিয়া খিঁচে চোখ বন্ধ করে নিল।
হঠাৎ কর্কশ আওয়াজে ফোনখানা বেজে উঠল শিয়ার। ঘোর ভাঙল দুজনে। শিয়া ধাক্কা দিল অয়নকে। অয়ন কয়েক পা পিছিয়ে ঝট করে উঠে দাঁড়ালো। শিয়া ঠাস করে সজোরে থাপ্পড় মারল অয়নের গালে। অয়ন এক মুহূর্ত স্তম্ভিত হয়ে গেল। আর কত নিচে নামবেন আপনি? হ্যাঁ, আমি আপনার অফিসের এমপ্লয়ি, আপনার বেড এন্টারটেইনার নই, সেটা ভুলে যাবেন না। এগুলো আপনি অন্য মেয়েদের সাথে করতে পারেন, তারা আপনার কাছে স্বাচ্ছন্দ্যে ধরা দিতে পারে, কিন্তু সেই খাতায় ইনশিয়া রহমানকে ভুলেও ধরবেন না। লিমিটে থাকুন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল শিয়া। শেষের কথাটায় অয়নের মাথায় গিয়ে লাগলো। শক্ত হাতে চেপে ধরল শিয়ার দুবাহু। ব্যথায় চোখ মুখ খিঁচে নিল মেয়েটা। রাগে মাথা ভন ভন করছে অয়নের। নিজেকে কাদের সাথে তুলনা করছো? রাগে হিতে হিত জ্ঞান হারিয়ে বসেছ? বেড এন্টারটেইনার আমার দরকার হয়? হা মিস ইনশিয়া রহমান, কতটুকু চেনেন নিজেকে? কতটুকুই বা চেনেন আমাকে? সারা জীবন নিজেকে সব জানতা ভেবে সামনের মানুষটাকে অপমান আর ভুল বোঝা ছাড়া আর কি বা করতে জানো তুমি? এ জীবনে যতটা কষ্ট দিলে তুমি আমাকে বিনা কারণে, যেদিন বুঝতে পারবে সেদিন ক্ষমা করতে পারবে তো নিজেকে? দেরি হয়ে যাবে না তো আবার সেদিন? ও আমারই ভুল। তোমার মনে আমার জন্য কিছু থাকলে তবে তো গিল্টি ফিল করবে। ইটস ওকে। সরি আই এম সরি মিস ইনশিয়া রহমান। অ্যাজ এ বস আপনার সাথে আমি যা করলাম ভুল হয়ে গেছে। ক্ষমা করবেন আমাকে। আপনি চাইলে আমার নামে রিপোর্ট জানাতে পারেন। ডোন্ট ওয়ারি, আপনার চাকরির উপর তাতে বিন্দুমাত্র ইফেক্ট পড়বে না। দুহাত জোর করে উন্মাদের মতো কথাগুলো বলে এক ঝটকায় টেবিলের কাগজগুলো ফেলে দিয়ে মাথার চুল খামছে ধরল অয়ন। শিয়া বাকরুদ্ধ হয়ে নিজের জামা খামছে ধরে দাঁড়িয়ে আছে। সামনে মানুষটা পুরো উন্মাদের মতো রেগে গেছে। পিছন ঘুরল নয়ন। রাগান্বিত গলায় শিয়াকে বেরিয়ে যেতে বলল। শিয়া দাঁড়ালো না আর কাপা পায়ে বেরিয়ে এলো রুম থেকে। জীবন মাঝে মধ্যে বোধহয় বড্ড বেইমানি করে নিজের সাথে। না নিজেকে চেনা যায়, না নিয়ন্ত্রণ করা যায়। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কথাটার যথার্থতা কতটুকু? হয় কি ঠিক? হয়তো বা হয়, তবে অনুভূতিগুলো, সেগুলোর কি হয়? সময়ের স্রোতে মরিচা পড়ে যায়, নাকি বেঁচে থাকার ইচ্ছেটাই উল্টো মরিচা ফেলে দেয়? হবে হয়তো কিছু একটা। শিয়া বাথরুমের দরজা আটকে পানির ট্যাপ ছেড়ে হাতে দাঁত কামড়ে কাঁদছে। এই যেমন এখন তার বুকের ভিতরটা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে ওই বেইমান লোকটাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে, কিন্তু সেটা সে পারছে না। জীবন তাকে সেটা করতে দিচ্ছে না। বুক ফাটানো কষ্টের প্রকাশকে মুখ চেপে প্রকাশ করা যায়? শিয়া তাকায় আয়নার দিকে। ফুপিয়ে ওঠে সে। চোখ জোড়া রক্তের মতো লাল হয়ে গেছে। দুহাত মেলে ধরল সামনে। কি করলো সেটা? এই হাতে চরমালো অয়নের গালে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কি সব বলল এগুলো? মানুষটা তো শেষ কিছু একটা বলতে চায়। কি ক্ষতি হতো জীবন যদি তাকে সেই কথাটা শোনার পরিস্থিতি দিত? কেন দিচ্ছে না সে সুযোগ তাকে? কেন পরিস্থিতি নামক বেড়াজালে বন্দি সে? আর কতদিন পারবে বন্দি রাখতে? বাবার মাথা ছুঁয়ে দেয়া কথা সে এ জীবনে ভাঙতে পারবে না, না কখনো না। মেয়ে হয়ে বাবাকে দেয়া কথা সে রাখবে, কিন্তু ভালোবাসার মানুষ, সেই মানুষটার প্রতি তার অনুভূতি, সেটাকে কি করে আটকাবে সে? যতই ভুল করুক বারে বারে কেন মনে হয় তার ওই মানুষটার ভুলের থেকেও বড় কোনো ভুল অন্য কোথাও হয়েছে। চোখে মুখে পানি ছিটিয়ে নিল শিয়া। ওড়নায় মুখ মুছে বেরিয়ে এলো বাথরুম থেকে। নিজের ডেস্কে বসলো। মাকে কল করা দরকার। মা বাবা গিয়েছে প্রায় 4 মাসের কাছাকাছি। মার 2 মাসের মাথায় চলে আসার কথা ছিল বাবাকে ওদিকটা গুছিয়ে দিয়ে, কিন্তু বিদেশে বাবা কিছুতেই খাপ খাইয়ে নিতে পারছে না। মাও এমন অবস্থায় বাবাকে রেখে চলে আসতে পারছেন না। তাছাড়া যে কাজে গিয়েছেন সেটাও তো শুরুতেই ছেড়ে দিয়ে আসতে পারেন না এভাবে। কয়েকবার রিং হতে ওপাশ থেকে কল তুললেন মা। শিয়ার এই মুহূর্তে চিৎকার করে মাকে জড়িয়ে কাঁদতে ইচ্ছে হলো। মা বোধহয় টের পেল কিছু একটা। দারুণ চিন্তিত গলায় শুধালো, মা ঠিক আছিস? কিছু হয়েছে? শরীর ঠিক আছে? গলার কান্নাটুকু সযত্নে গিলে নিল সে। মেয়েদের তো আবার একটা বিশেষ গুণ, গড গিফটেড পালা চলে। কিছু হয়নি মা, একটু ঠান্ডা লেগেছে। বলিস কি? জ্বর আছে, সাথে ওষুধ খেয়েছিস?
খেয়েছি, ভেবো না সামান্যই। সামান্য নয়, সিজন ভালো না, জ্বর হলে সহজে সারতে চায় না। প্রিয় প্রিয় ঠিক আছে? আছেও ঠিক আছে মা। তোমাদের কথা বলো, শরীর ভালো আছে তোমার আর বাবার? বাবা তো সেদিন বলল বুকে ব্যথা হয় প্রায়ই। তোদের বাবা আর আমি ঠিক আছি, তেমন কিছু না, চিন্তা করিস না। শোন মা, বলো। মা খানিকটা দম নিলেন, কথা গুছিয়ে নিলেন হয়তো। ওই যে নিলয়ের বাবা মা বারবার বলছিল তোর আর নিলয়ের বিয়ের কথা। আমি বললাম আমরা তো দেশে নেই, আমরা শুধু ঘরোয়াভাবে এখন আংটি পরিয়ে রাখতে চাই। নিলয়ের পরিবারকে বলল অসুস্থ কে যেন, ওনারা তোকে আর প্রিয়াকে নিয়ে দরকার হলে আমাদের এখানে আসবেন কয়েকদিনের জন্য। সে থমকে গেল, আবার সে একই কথা শুরু হলো। ভেবেছিল বাবা মা দেশের বাইরে যাওয়ায় তবু 3 বছর এ নিয়ে কোনো কথা হবে না। বিরক্ত গলে বলল, মা কতবার বলেছি আমার সময় লাগবে, কেন চাপ দিচ্ছ? আমি সবে চাকরি শুরু করেছি কয়েক মাস, কত চাপ জানো, গুছিয়ে নিতে আরো সময় লাগবে। আর তোমরা দেশে নেই, এত কি তাড়াহুড়ো এখন যে ওখানে গিয়ে হলেও বিয়ে করতে হবে? প্লিজ মা, এত প্রেশার নিতে পারি না আমি, মাফ করো আমাকে। কল কেটে দিল শিয়া, মেজাজ খারাপ হয়ে গেল আবার। এটা তার জীবন এর আরেক অসহ্যকর একটা পার্ট। বাবার বন্ধুর ছেলের সাথে তার বিয়ের কাহিনী, লাস্ট 5 বছর হলো এই বিষয়টা নিয়ে তাকে বিরক্ত করা হচ্ছে। সেদিন শিয়া আর প্রিয়াকে বাঁচানোর সময় এই আঙ্কেলও ছিল। বাবা তার প্রতি কেমন আলাদা রকমের কৃতজ্ঞ, তাই বলে তার ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়ে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে? এ কি ধরনের যুক্তি? অসহ্য পুরো। নিলয়টাকে দেখলি মনে হয় ছিঁড়ে খাবে। নজর তো নয়, যেন বুলেট তাক করা, তাকাতেই গা শিরশির করে। হ্যান্ডসাম চেহারা, সুদর্শন অবশ্যই, তবে সে চেহারা, সে দৃষ্টিতে সে কখনো স্বাভাবিক কিছু দেখেনি। একজন মেয়ে মানুষ হওয়ার নিমিত্তে পুরুষ মানুষের নজর কিছুটা হলেও ধরতে পারে সে। এ ছেলের নজর তেমনটাই, তার থেকেও বড় কথা তার সাথে না হয় বিয়ের কথা চলছে বলে এভাবে তাকায়। কিন্তু প্রিয়ার দিকে আমার হায়নার দৃষ্টি দেওয়ার মানে কি? শিয়া কথাগুলো বলতে পারেনি এখন কাউকে। বিয়ের কথা এড়িয়ে গেছে বারবার। অয়ন ফিরে আসার পর আরো ভাবতে পারছে না নতুন করে অন্য কারোর সাথে ঘর বাঁধার কথা। কিন্তু বাবা মুখ চেয়ে সোজাসাপটা নিষেধও করতে পারেন না সে, যার জন্য এই সময় অজুহাত দেখিয়ে কাটিয়ে দেয়া। শিয়া 2 হাতে মুখ চেপে ধরে থাকে। জীবন আজকাল তার প্রতি বড্ড নিষ্ঠুর হয়ে যাচ্ছে। দিনের আলো নিভে গিয়েছে, আধার নেমেছে ধরনীর বুকে। প্রিয়া রান্নাঘরে চেয়ারে বসে শুকনো নুডলস চিবোচ্ছে। চুলা নুডলস সিদ্ধ হতে দিয়ে বসে আছে সে। এদিক সেদিক তাকাচ্ছে বারবার অস্থির হয়ে। বেশ কয়েকদিন খেয়াল করেছে সে। এই সময় আকাশ বাসায় ফেরে। আজকে আসছে না কেন তাহলে? সে অপেক্ষা করছে যে। একটু আগেই শাওয়ার নিয়েছে সে। সারাদিন ভেবেছিল গোসল দেবে না, কিন্তু বেলা গড়াতেই শরীর চুটমুট করা শুরু করলো। অগত্যা শাওয়ার নিয়েছে, নিচে এসেছে কিছু খাবারের খোঁজে। একা একা কাজ নেই, একটু পর পর খিদে পায় শুধু। রিমির আসার কথা ছিল আজকে, বেয়াদব মেয়েটা আসেনি, কাল আসার কথা। প্রিয়া উদাস ভঙ্গিতে নুডলস মুখে দেবে, তখনই কলিং বেল বাজলো। চমকে উঠল সে। অন্যদিন তো কলিং বেল বাজে না, মানে বাড়ির সবার কাছে মেন দরজার একটা এক্সট্রা চাবি থাকে। কে কখন ফেরে তার তো ঠিক নেই, সময় অসময় কে খুলে দেবে দরজা। কিন্তু আজকে অন্যদিনের ব্যতিক্রম দেখে একটু অবাকই হলো প্রিয়া। এ সময় কে এসেছে? আকাশ। চুলার আঁচ কমিয়ে নিজের জামায় 2 হাত ঝেড়ে মুছে নিল। এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতে চোখ পড়লো, আকাশই দাঁড়িয়ে আছে। সরো, সামনে থেকে দাঁড়িয়ে আছো কেন? সামনে। প্রিয়া সরে দাঁড়ালো। আকাশ পাশ কাটিয়ে ভেতরে চলে যেতে সেও দরজা আটকে দ্রুত পায়ে পাশাপাশি চলে আসলো আকাশের। কলিং বেল বাজালেন কেন? আকাশের মুখ বরাবরের মতো গম্ভীর, আর ভুরু কুঁচকে তাকানো স্বভাব তো তার নিত্যদিনের। তাকালো তাই। কলিং বেল তাহলে কিসের জন্য? না সেটা বলিনি, অন্যদিন তো বাজান না, চাবি নিয়ে যায়নি ভুলে। ছোট করে উত্তর দিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল আকাশ। প্রিয়া ডাইনিং এর চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে রইল তার দিকে। লোকটা বড্ড রসকসহীন, ভালো করে কথা বলা তো শেখেনি, মুখের হাসি আশা করা তো বিলাসিতা। উপরের দিক তাকাতে ভেংসি কাটলো, এগিয়ে গেল রান্নাঘরে। নুডলস বানিয়ে নিয়ে এসে বসলো খাওয়ার জন্য। মুখে তুলবে এমন সময় খেয়াল হলো বাড়িতে তো আরও একজন
রয়েছে মানুষ। এমন সময় তার যখন খিদে পেয়েছে, আকাশের তো লাগতে পারে, আলাদা একটা বলে নুডলস নিল। সে নিয়ে গেল আকাশের রুমের দিকে। আকাশ মাগরিবের নামাজ শেষ করে সবেই বসেছে। দরজায় করাঘাতের শব্দে কপাল কুঁচকে তাকিয়ে রইল। স্পষ্ট বুঝতে পারছে পিয়া এসেছে। এ মেয়েটা আশেপাশে থাকলে কেমন একটা ঘ্রাণ পায় সে, মিষ্টি একটা ঘ্রাণ, খুব আপন লাগে। প্রিয়া প্রিয়া ঘ্রাণ। গলা গম্ভীর করে বলল, খোলা আছে। প্রিয়া এক হাতে দরজা ঠেলে মাথায় গিয়ে উকি দিল। আকাশ জানালা লাগোয়া ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, হাতে ফোন। মাথা তুলে তাকালো, ভুরু তুলে জিজ্ঞেস করলো, কি কাজ? প্রিয়ার মেজাজ খারাপ হলো। কেউ কারো রুমে আসলে এভাবে জিজ্ঞেস করে নাকি? দরজা ঠেলে ভেতরে ঢুকলো, এগিয়ে এসে দাঁড়ালো আকাশের কাছে। দু হাতে খাবারের বাটিখানা এগিয়ে ধরলো আকাশের দিকে। নুডলস বানিয়েছি, এ সময় তো সবার স্ন্যাক্স খাওয়ার ক্রেভিং হয়, তাই আপনার জন্য নিয়ে আসলাম। আকাশ তাকালো খাবারের দিকে, চোখ নামালো আবার অফন স্ক্রিনে। আমার হয় না, আমি এসব খাই না, নিয়ে যাও। প্রিয়ার হাসি হাসি মুখটা কেমন সাথে সাথে মলিন হয়ে গেল। গাল ফুলালো অভিমানে। এত কষ্ট করে বানিয়েছি, খাবেন না কেন? আকাশ মাথা তুলে তাকালো, ফোনের দিকে দৃষ্টি রেখে জিজ্ঞেস করলো, আমার জন্য বানিয়েছিলে কি? প্রিয়ার মুখ চুপসে গেল। সত্যি তো সে নিজের জন্য বানিয়েছে, তবে দমে গেল না, একদমই মুখ ফুলিয়ে সাফাই গেল, নিজের জন্য। মানলাম আপনার জন্য নয়, নিজের জন্যই বানিয়েছি, কারণ তখন তো বাড়িতে কেউ ছিল না, তাই আর কার জন্য বানাবো? তারপর আপনি আসলেন, তাই ভাবলাম একই তো হলো নাকি, অন্য কেউ হলেও এমনটা ঘটা করে সাজিয়ে নিয়ে আসতে। প্রিয়া স্বাভাবিকভাবে বললে, হ্যাঁ আনতাম। আকাশ এবার মাথা তুলে তাকালো, তাকিয়ে রইল স্থির চোখে। ফোন ঢেল দিয়ে রাখলো বিছানার উপর। নিয়ে যাও, একটু পর বাসার সবাই আসবে, তাদের খাইও, আমি খাবো না। কি আশ্চর্য, এত কষ্ট করে নিজে নিয়ে আসলাম, নিজে না খেয়ে এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে এলাম আপনার জন্য, আর আপনি বলছেন খাবেন না। মেয়েটা রেগে যাচ্ছে। আকাশ নির্বিকার চোখে যত সব স্টুপিড অভিযোগগুলো শুনল প্রিয়ার। তুমি চিরজীবন রান্নাঘরেই থাকতে, মানে? সিঁড়ি ভেঙে নিজের রুমে আসতে না? শিয়া ঠোঁট উল্টালো, আসতাম, একটু পরে আসতাম। তাহলে আমাকে খাবার দেওয়ার জন্য? সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়েছে, এই বাহানা দিচ্ছ কেন? প্রিয়ার মেজাজ হলো খারাপ। খাবারটা খাবে তা না, হাজার একটা কথা শোনাচ্ছে। এত যুক্তি দেখানোর মানে হয়? কথা না পেয়েছে খাবারটা খেলেও তো পারেন। বললাম তো এসব খাই না, কি খাবেন বানিয়ে দেই? আমার জন্য অত চিন্তা করতে কে বলেছে তোমাকে? কারণ ভালো করতে নেই, এত রেখে গেলাম এখানে, খাবেন বলে দিলাম। প্রিয়া খাবারটা পাশে টেবিলে রেখে রাগে গজ গজ করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। বিকট শব্দ করে আকাশের রুমের দরজা আটকে দিয়ে গেল। আকাশ শব্দে চোখ খিচে বন্ধ করে নিল। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে আবার পাশের রুমের দরজা একইভাবে আটকানোর শব্দ হলো। আকাশ হতাশ ভঙ্গিতে ডানে বামে মাথা নাড়ল, বিড়বিড়িয়ে বলে উঠল, এমন চলতে থাকলে এ দরজায় আয়ু আর 7 দিন। পাশের টেবিলে তাকালো, মৃদু হাসলো খাবারটা দেখে, হাত বাড়িয়ে নিজের হাতে নিল খাবারটা, নাকের কাছে এনে ঘ্রাণ নিল। আপনি দিলে বিশ্ব হাসি মুখে খেয়ে নেব, সেখানে এগুলো আর এমন কি? আকাশ এসে খাবার তুলে নিলে মুখে। প্রিয়সীর হাতের রান্না, আবেশে চোখ বুজে আসলো তার। প্রিয়ার রাগে রুমের এপাশ থেকে ওপাশ লাগাতার পায়চারি করে যাচ্ছে। লোকটা কিছুতেই তাকে পাত্তা দেয় না। কি সমস্যা? ধপ করে বসলো বিছানার উপর, ফোন রাখলো, রিমিকে ফোন করলো। রিমি কল ধরলেই এক নাগারে অভিযোগ জানালো আকাশের নামে। আচ্ছা প্রিয়, একটা কথা ভেবেছিস? মানুষটা তো গার্লফ্রেন্ড থাকতে পারে নাকি? প্রিয়া চোখ বড় বড় করে থমকে গেল, সাথে সাথে এক প্রকার চিৎকার দিয়ে উঠল, না না না, তা হয় কিভাবে? কেন হয় না? এত হ্যান্ডসাম ডেশিং একজন পুরুষ, এই বয়সে গার্লফ্রেন্ড না থাকাটা তো অস্বাভাবিক, তাই হয়তো তোকে পাত্তা দেয় না। প্রিয়ার মুখটা চুপসে গেল। সত্যি তো তাই, এত গভীরে সে ভাবেনি। রিমি তো ভুল বলেনি, এমনটা না হলে তো তাকে এত ইগনোর করার কথা না। যদি সে মুখ ফুটে কখনো বলেনি কিছু, তো কি মেয়ে হয়ে কিভাবে আগে আগে বেহায়ার মতো মনের কথা বলবে সে? যতটুকু ইশারা দেয় ততটুকুই কি যথেষ্ট নয়? লোকটা কি আসলে বোকা বা অন্য কাহিনী আছে সেটাও তো বোঝা যাচ্ছে না। প্রিয়ার ভালো লাগছে না কিছু। রিমির সাথে কথা বলে সবেই বারান্দার দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই পিঠের ওপর নড়ে উঠল কিছু একটা। কি হতে পারে না ভেবে আকাশ পাতাল এক করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল।
আকাশ খাবার শেষ করে পানির গ্লাস সবই রাখছে টেবিলে। প্রিয়ার এমন চিৎকারে হাড় হিম হয়ে এলো, তার বুকের ভিতরটায় ছটফট করে উঠল। এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো প্রিয়ার রুমে। দরজা খোলাই ছিল। আকাশ হন্তদন্ত হয়ে ঢুকলো রুমের ভিতর। প্রিয়া দু হাতে মুখ চেপে চিৎকার করে যাচ্ছে। আকাশ ব্যস্ত হয়ে এগিয়ে গেল কাছে। আকাশের উপস্থিতি টের পেল প্রিয়া। কান্নায় ভেজা চোখে তাকালো, আবার চোখ খিচে বন্ধ করে নিল। কান্নার চোটে কথাই বলতে পারছে না। আকাশ দুবাহু ধরে ঘুরিয়ে নিল প্রিয়ার। প্রিয়া এক হাত পিছনে নিয়ে কিছু একটা বোঝাচ্ছে। আকাশ করুণ চোখে তাকিয়ে আছে, কি বলছে সেটা বোঝার। প্রিয়া ফুপিয়ে উঠল আবার পিছনে, পিপি পিছনে। আকাশ সাথে সাথে মাথা নাড়ালো, পিছনে কি বলো বলো, আমি আসি তো, ভয় পেয়েছো, কি হয়েছে? প্রিয়া চোখ খুলল না। তেলাপোকা আমার পিঠে। আকাশ হতবিহ্বল হয়ে গেল, থমেরে তাকিয়ে রইল প্রিয়ার কান্না ভেজা মুখশ্রীতে। তেলাপোকা? অথচ এহেন চিৎকারে সে ভেবেছিল ডাকাত পড়েছে কিনা বাসায়। মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, ফর্সা মুখটা এতটুকু কাদাতেই টমেটোর মতো লাল হয়ে গেছে। নাকের পাটা ফুলে ফেপে উঠেছে, চোখ দিয়ে অবিরত পানি পড়েই চলেছে। আকাশের কি বলা উচিত এ মেয়েকে এখন? সে কি পরিমাণ ভয় পেয়েছিল মেয়েটার চিৎকার চেঁচামেচিতে, আন্দাজ আছে এর। মেয়ে মানুষ বলতেই ওভার অ্যাক্টিং এর দোকান। সামান্য তেলাপোকার জন্য কি এইভাবে চেঁচায়? আকাশ কিছু করছে না দেখে তেতে উঠল প্রিয়া। আপনি এমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? জানি আমি সুন্দর, পরে দেখবেন এভাবে, আগে ওটা সরান। আকাশ হতাশায় মাথা নাড়ে। মেয়েটা বেশি কথা বলে। কোথায় সেটা? আমার পিঠে। আকাশ দু হাতে ঘুরিয়ে দাঁড় করায় প্রিয়াকে। খোলা চুলের ঘ্রাণ নাকে এসে বাড়ি দেয়। কোথায় তেলাপোকা? এখানে দেখতে পাচ্ছি না তো। কি আশ্চর্য, এত সুন্দর মেয়ে মানুষের জামা কাপড়ে তেলাপোকা ঘুরঘুর করবে নাকি? সুন্দরীর সাথে তেলাপোকার কি সম্পর্ক সেটা কখন বললাম? বললাম যে এত সুন্দর মেয়েকে পেয়ে তেলাপোকা নিশ্চয়ই বাইরে ঘুরবেন না, ভিতরে নড়ছে তো। ও মা গো! আবার চিৎকার দিয়ে বেঁকে গেল প্রিয়া। আকাশ মেটার অবাস্তব কথার পিঠে কি বলবে বুঝতে পারছে না। এটা কোনো যুক্তি? তেলাপোকা রূপ দেখে গায়ে ওঠে। তাকালো প্রিয়ার মুখের দিকে, রীতিমতো কাঁপছে ভয়ে, কান্না থামেনি এখনো, অথচ কি সুন্দর স্টুপিডের মতো যুক্তি দিল। প্রিয়া আবার নড়েচড়ে ওঠার আগে দু বাহুতে শক্ত করে ধরল আকাশ। ধমকে উঠল, নড়াচড়া করছে কেন? লেট মি চেক। প্রিয়া নড়াচড়া থামালো না, মোচড়াতে শুরু করলো। কাতর গলায় বলল, বের করুন না ওটা, কেমন নড়াচড়া করছে, আমার অশান্তি লাগছে তো। আকাশ চুলগুলো সযত্নে সরিয়ে দেয় পিঠের উপর থেকে। ঘাড়ের উপর আঙুলের স্পর্শ লাগতেই দুজন মানুষ এর শরীরে কিছু একটা হলো বোধহয়। প্রিয়া কাঁপা ভয়ে নাকি আকাশের স্পর্শে? প্রিয়া সেটা নিজে টের পেল না, তবে নিজের অনুভূতি আকাশ টের পেল খানিকটা। চুল সরাতেই তার গলা যে হারে শুকিয়ে আসছে, এ বোকা মেয়ে আরও না জানি কি কি করাবে তাকে দিয়ে। জামার ভিতরে আইগেস পিছনে জামা ধরে ঝাঁকি দাও, বেরিয়ে যাবে। প্রিয়া পাশে সজরে মাথা নাড়ল। বের হচ্ছে না তো, আঠার মতো আটকে আছে। কি করব আমি বলেই হু হু করে কেঁদে উঠল। আকাশ বিরক্তিতে সূচক শব্দ করল। তেলাপোকাটাও দেখছি মহাধরিবাস, নিজে তো আটকে আছে, আকাশকে বিপদে ফেলে দিয়েছে। এটাকে বের করবে কিভাবে এখন? ইস, বোকা মেয়েটা কেন বুঝছে না? আকাশ এটা পারবে না নয়, বলা দরকার, পারা উচিত নয়। কারণ তারপর সে আর কি করে বসবে? তার গ্যারান্টি কি বোকা মেয়ে দেবে? না। কি তার দায়টা নেবে? তখন তো ঠিকই অসভ্য নির্লজ্জ আখ্যা দিয়ে বসবে। অথচ মৌমাছিকে মধুর উপর ছেড়ে দিয়ে বলা হচ্ছে মধুতে মুখ না দিতে। এটা মৌমাছির উপর জুলুম নয় কি? ভয়াবহ জুলুম, রীতিমতো অন্যায় অবিচার। এ অবিচার সে মানবে কেন? এমে যদি অবুজের মতো তার দিকটায় না বোঝে, তারও মানা উচিত নয়। কিন্তু নিজেকে এতটা কন্ট্রোললেস করা যাবে না, চাইলেও যাবে না। মধু খাওয়ার সময় তো এটা নয় যে আমার সেন্টার দিকে তাকিয়ে রইল স্থির চোখে। সোজা তাকালো। ড্রেসিং টেবিলের আয়নায় ভয়ে চোখ মুখ মুছকে বন্ধ করে রাখা মেয়েটাকে দেখা যাচ্ছে। ভয় পেলে মেয়েটাকে এত দারুণ লাগে এর আগেও দেখেছে, আজ অন্যরকম লাগছে তবুও। চেইন, ওটাকে বের করুন প্লিজ। প্রিয়ার অসহায় আকুতিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কে কি কোন অবস্থায় আছে, সেটাতে হুঁশ নেই মেয়েটার। আকাশ এখন ভয়াবহ অসহায় বোধ করছে। সামনে একটা জিনিসকে এতটা ভয় পেয়ে মেয়েটা
হিতাহিত সব ভুলে বসে আছে। আকাশকে বলছে যে আমার চেইন খুলে তেলাপোকাটা বের করতে। ভাবা যায় অসভ্য তেলাপোকাটাকে 2 হাতে পিষে ভর্তা করতে পারলে আকাশের শান্তি হবে। ওটাকে বের করে নিচের জুতার নিচে আধ ঘন্টা পিষবে সে। মনে মনে এই পরিকল্পনা করলো সে। আকাশের অবস্থাটা যদি একবার আন্দাজ করতো মেয়েটা, দেখতো অধিকারহীন এক পুরুষ মানুষকে দিয়ে এমন নিষিদ্ধ কাজ করানোয় মানুষটার কি পরিমাণে শাস্তি অনুভব হচ্ছে। আকাশ কাঁপা কাঁপা হাতে এগোলো প্রিয়ার জামার চেইনে। সে নিজেও যেন শক্তি পাচ্ছে না। প্রিয়া তো বুঝতেই পারছে না কি ঘটাতে যাচ্ছে সে আকাশকে দিয়ে। এক হাতে জামার উপরের অংশ চেপে ধরে অন্য হাতে চেইনে হাত রাখলো। আকাশের হাতের স্পর্শে প্রিয়া কেঁপে উঠল। এবার থ মেরে গেল। আকাশ চোখ বন্ধ করলো একবার, নিজেকে ধাতস্থ করে নিল। জোরে শ্বাস নিয়ে টান দিল জামার চেইনটা। কোমর অবধি বিদ্যমান চেইনখানা একটানে খুলতেই চোখের সামনে দৃশ্যমান হলো কালো কিছু কাপড়ের অংশ, যা ফর্সা উন্মুক্ত পিঠের মাঝামাঝি জুড়ে আছে। আকাশ জামা থেকে হাত সরিয়ে 2 পা পিছিয়ে গেল। আয়নায় দেখলো প্রিয়ার ভয়ের তো মুখখানা চোখ বন্ধ করে রেখেছে। কই বের করুন, এখনো আছে তো, বোঝা যাচ্ছে তো। আকাশের মেয়েটাকে জোরে সোরে একটা থাপ্পড় মারতে মন চাচ্ছে। মেয়ে রীতিমতো টর্চার করছে তার উপর। প্রিয়া আকাশের কোনো সাড়া না পেয়ে ফট করে চোখ মেলল। আয়নার দিকে চোখ পড়তে হতভম্ব হয়ে গেল সে। হুঁশ ফিরল তার, কি অবস্থায় আছে তারা। আকাশ ঘোর লাগা চোখে আয়নায় তার দিকেই তাকিয়ে আছে। তার কাঁধের জামাটা বাম সাইডে বেশ খানিকটা নেমে গেছে। আরও নামার আগে দ্রুত হাতে জামা টেনে নিয়ে পেছন ঘুরে চাইলে আকাশ ফট করে প্রিয়ার 2 বাহু চেপে ধরে থামিয়ে দিল। তাকে ঘুরতে দিল না, বরং যতটুকু দূরত্ব ছিল দুজনের মধ্যে সেটুকু ঘুষিয়ে নিয়ে একদম ঘেঁষে আসলো প্রিয়ার দিকে। প্রিয়ার নিঃশ্বাস আটকে আসলো, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বাইরে দমকা বাতাস শুরু হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টির সাথে আছে। খোলা জানালার ওপর পর্দাগুলো এলোমেলোভাবে ডানা ঝাপটাচ্ছে। প্রিয়ার খোলা চুলগুলো এলোমেলো হয়ে আকাশের চোখে মুখে ছুঁয়ে দিচ্ছে বারবার। সে মাতাল করা চুলের ঘ্রাণ মুখ ডুবিয়ে দিতে ইচ্ছে করছে। সামনে ঠেলে দেওয়া চুলগুলো দমকা বাতাসে পিছন দিকে চলে আসতে চাইছে। আকাশ হাত বাড়ালো, সযত্নে ঘাড়ের উপর থেকে উড়ে আসা বাকি চুলগুলো আবার সামনের দিকে দিল। স্থির চোখে তাকিয়ে রইল চোখের সামনের প্রিয় নারীর উন্মুক্ত ফর্সা পিঠে। মাঝখানে শিরদাঁড়ায় নিচু রেখে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। হাত দিয়ে গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে আকাশের। প্রিয়া আবার ঘুরতে চাইল, ভয়ে চোখ মুখ শুকনো লাগছে। আকাশ তার মুখ এগিয়ে নিল প্রিয়ার কানের কাছে। প্রিয়া খিসে দম আটকে রইল। আকাশ গরম নিঃশ্বাস তার কান গালের বাম পাশটা এসে লাগছে। শিরশির করে উঠছে শরীরটা। পা কেমন একটা অবশ্যই আসছে। বাইরে ঠান্ডা বাতাসের থেকেও আকাশের এই নিঃশ্বাসের শব্দ, উষ্ণতা তাকে বেশি করে কাঁপাচ্ছে হয়তো। নড়ছো কেন? আকাশের হিসিয়ে বলা নেশাক্ত কণ্ঠে মাথা ঘুরে উঠল প্রিয়ার। না চাইতো স্থির হলো সে। আকাশ কানের ওপরের চুলগুলো কানে গুঁজল, আবার একই হাসকি স্বরে বলল, শরীরে কিছু নেই, মিথ্যে বলে কাছে আনলে। প্রিয়া সজোরে মাথা নাড়ল, কাঁপা গলায় মিনমিনে বলল, সত্যি বলছি ছিল। আকাশ একদম পিঠের সাথে লেগে দাঁড়ালো। প্রিয়া আবেশে মাথা খানিক এলিয়ে দিল পেছন দিকে। মাথা গিয়ে ঠেকলো আকাশের শক্তপোক্ত বুকে। আকাশ হাত ছোয়ালো প্রিয়ার কোমরে, উল্টো আঙুল ছুঁয়ে ধীরে ধীরে হাত পিঠের ওপরে তুলে তুলল। প্রিয়া খামচে ধরল নিজের দুপাশের জামার অংশ, নিচের ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। আকাশ দেখল সবটাই, বাঁকা হাসল নিঃশব্দে। হাত গিয়ে থামালো কালো ইনারের ওপর। প্রিয়া লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ফুলো ফুলো ফর্সা গাল দুটো, নাকের ডাগা টমেটোর মতো লাল দেখাচ্ছে একদম। আকাশ ইনারের পাতলা ফিতে টেনে ধরল ধীরে সুস্থে। প্রিয়া এবার আর থাকতে পারল না, ভয় লজ্জায় চোখ ছলছল করে উঠল তার। মোছামুছি শুরু করলো আবার নিজেকে ছাড়াতে, কিন্তু আকাশের জিম করা শক্তপোক্ত হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টায় মাঠে মারা গেল তার আবার।
খুব চেষ্টা করলো দৃঢ় গলায় কিছু বলতে, কিন্তু বুকের দ্রিম দ্রিম আওয়াজে নিজের কথাগুলো রীতিমতো এলোমেলো করছে সে। আকাশের খসখসে ঠান্ডা হাতটা এখনো তার পিঠ ছুঁয়ে আছে, আঙুলগুলো নড়াচড়া করছে পিঠ জুড়ে। অন্য হাতে তার হাতের কবজি শক্ত করে ধরা। প্রিয়া খুব কষ্টে বিড়বিড়ে বলল, থামুন, পারছি না। আকাশের এমন কণ্ঠ প্রিয়ার আগে কখনো শোনেনি, এমন অধৈর্য ও কখনো হয়নি, এর আগে কখনো স্পর্শ অবধি করেনি। কিন্তু আজকে কি হয়েছে মানুষটার? আয়নায় আকাশের যে দৃষ্টি দেখা যাচ্ছে, সে দৃষ্টিতে চোখ মেলানোর মতো শক্তি তার এই জীবনে হবে না। চোখ ঘুরে বন্ধ করতে করতে বলল, পারতে হবে। চুপ, কি করছেনটা কি আমরা? কথা না প্লিজ। আকাশ বাম হাতে শক্ত করে ধরা প্রিয়ার কবজি থেকে ধীরে ধীরে হাত উপরে উঠালো, হ্যাঁচকা টানে আবার নিজের সাথে আটকে ধরলো। যে আমার চেইনটা লাগান দয়া করে, আর খুলবেন না প্লিজ। ব্ল্যাক পছন্দ? আকাশের হিসিয়ে বলা প্রতিটা কথায় শরীর কেঁপে উঠল তার। টের পেল আকাশ তার মাথার পিছনে কপাল ঠেকালো, দুজনের চোখ বন্ধ করে রেখেছে। মানে পছন্দ? কেন? আমার পছন্দ। আই লাইক ব্ল্যাক অ্যান্ড ইউ উইথ ইউর ব্ল্যাক ইনার। ক্যান আই আনবাটন ইট? বুকের ভিতর ঝড় উঠে গেছে আগেই, শ্বাস নিচ্ছে জোরে জোরে। এবার এ লোক বলে কি, আজ যে তাকে খুন করতে চায় মানুষটা, কোন কুক্ষণে যে আজ এই অসভ্য লোককে ডেকেছিল সে। এরপরে এই জীবনে আর ভুলেও সে কে ডাকবে না, মরে গেল না, কি লজ্জা দিচ্ছে তাকে। সে তো একটা মেয়ে, তারও তো কন্ট্রোলের লিমিট আছে নাকি? এখন আবার কি বলছে? গুঙ্গিয়ে উঠল প্রিয়া। প্লিজ না, কেউ এসে যাবে, এটা ঠিক না। ঠিক ভুল তুমি শেখাচ্ছ, তা এখন আমার মাথাটা ঘুরিয়ে দেওয়ার আগে মনে ছিল না। নাও আই কান্ট। বলি সঙ্গে সঙ্গে একটা অঘটন ঘটালো আকাশ। প্রিয়া কল্পনা করতে পারি না আকাশ এমন কিছু করতে পারে। আকাশ বোধহয় নিজেও ভাবেনি এটা করার কথা। একটানে ইনারের হুক খুলে দিতে এবার আরও দৃশ্যমান হলো সম্পূর্ণ অবয়ব। ইনারের ফিতের দাগ পড়ে লাল হয়ে আছে আড়াআড়ি। সে দাগে হাত বোলালো আকাশ। প্রিয়া বাকরুদ্ধ হয়ে গেছে। আকাশের এহেন ব্যবহারের প্রত্যুত্তর খুঁজে পাচ্ছে না। শরীর তো অবশ্যই কখন থেকে কিছু বলতে পারছে না সে। বাইরে ইতিমধ্যে ঝড় উঠেছে, ঝড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি পড়ছে প্রকৃতির বুকে। জানালা খোলা থাকায় বৃষ্টির শব্দ ভেসে আসছে কানে। প্রকৃতি বোধহয় আগুনে ঘি ঢালার দায়িত্ব নিয়েছে আজকে। কথায় আছে, বর্ষা যেমন বিরহ বাড়ায় তেমন প্রেমকে করে দ্বিগুণ। প্রকৃতির বুকে ওঠা ঝড়ের সাথে সাথে বাড়ছে দুটো মানব মনের নিষিদ্ধ কামনার ঝড়। মস্তিষ্ক বলছে এ ভুল, এ ঘোর পাপ, অন্যায়, অথচ মনটা বলছে আজকে হয়তো ভুলটা করাই যায়। অবাধ্য মনটাকে সায় জানাচ্ছে বাহিরের বৃষ্টি, ঝড়ো বাতাস, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বাস পড়ছে বিকট আওয়াজে। ইলেকট্রিসিটি চলে গেছে আরো আগে। ধরণীর বুকে এক রাতে নেমে এসেছে, তার উপর ঘোর অন্ধকার পুরো রুমে ঘন ঘন বিদ্যুৎ চমকানোর আলো এসে পড়ছে চোখে মুখে। আকাশ এবার আরেকটু অধৈর্য হলো, হাঁটু ভেঙে বসলো। দুহাত প্রিয়ার বাহু থেকে নেমে শক্ত করে ধরল কোমর। চমকানোর উপর চমকাচ্ছে প্রিয়া। পুরুষ মানুষের এহেন স্পর্শ। সে আবার সেই পুরুষ যে কিনা তার রাতে ঘুম কেড়েছে। মরণ ডাকছে বোধহয় তাকে আজকে। আজ যে সর্বনাশ ঘটতে যাচ্ছে, কি আশ্চর্য! সে কেন চাইছে সময়টা থমকে যাক, এ দূরত্বটুকু না মিটুক, এ স্পর্শ বিলীন না হোক। আকাশ নিজের অজান্তেই ঠোঁট চলো প্রিয়ার ইনারের ফিতের সেই লাল হয়ে যাওয়া দাগের ওপর। এক নিমেষে শরীর ঝাঁকি দিয়ে উঠল প্রিয়ার। সরে যেতে চাইলে আকাশ দ্বিগুণ শক্ত করে চেপে ধরল কোমর। ব্যথা পেল প্রিয়া। আবেশ আর শক্ত করে ধরায় ব্যথায় মৃদু গুঙ্গিয়ে উঠল সে। চোখ খুলছে না কিছুতে। আকাশ এখনো ঠোঁট সরায়নি। এই মেয়ে শরীরে কী ব্যবহার করে, কেমন একটা ভ্যানিলা স্মেল পাচ্ছে সে। কোমরে ধরতে ইচ্ছে হলো, আইসক্রিমের মতো খেতে ইচ্ছে হচ্ছে তার। ঠোঁট সরালো এক মুহূর্তের জন্য, জিভ দিয়ে ভেজালো একবার নিজের অধৈর্যরা, আবার পারল না আটকাতে নিজেকে। এবার সত্যি ঘাড় কাত করে মৃদু কামড়ে ধরল কোমরের ডান পাশে। প্রিয়া খামচে ধরল আকাশের চুল। সে নিজেও আর হুঁশি নেই, শরীর মন কোনোটাই তার নিয়ন্ত্রণে নেই। আর
চাইলেও পারছে না, আর কিছু করতে পারবেও না, আর সম্ভব নয়, বুকটা জ্বলে পড়ে যাচ্ছে। এই স্পর্শ থামলেই বোধহয় আরো মরে যাবে সে। সব যুক্তিতর্ক, পাপ পুণ্যের হিসাব মাথা থেকে বেরিয়ে গেছে দুজনের। এতে সায় দিচ্ছে স্বয়ং প্রকৃতি। আকাশ এ দুনিয়াতে নেই। সে শুধু জানে সামনের নারীটি তার, তার শরীরের প্রতিটি ভাঁজ অংশ শুধু তার, শুধুই তার। দু হাতে প্রিয়ার কোমর শক্ত করে ধরে ঘুরিয়ে ফেলল তাকে। প্রিয়া চোখ খুলল না। আকাশ ওপর দিকে তাকিয়ে দেখল ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে থাকা মায়াবী মুখখানা। এবার সামনে থেকে কুর্তির ভেতর হাত দিয়ে কোমরে হাত দিতে ধপ করে হাঁটু ভেঙে বসে থাকা আকাশের মুখোমুখি বসে পড়ল প্রিয়া। চট করে জড়িয়ে ধরল আকাশের গলা। এ মানুষটার মুখোমুখি হওয়ার মতো সাহস তার নেই। লজ্জায় নুয়ে যাচ্ছে সে। প্রিয়ার কাছে আসা, আচমকা জড়িয়ে ধরা আকাশের জ্বলে ওঠা মস্তিষ্ক আবার জ্বালিয়ে দিল। শক্ত করে এক হাতে জড়িয়ে ধরল কোমর, এক হাতে আরো নামিয়ে দিল জামার অংশ, মুখ ডুবালো উন্মুক্ত ঘাড়ে। প্রিয়া খামচে ধরল আকাশের শার্ট, বাঁকা হয়ে গেল পিছনের দিকে। হাত বাড়িয়ে প্রিয়ার ঘাড় শক্ত করে ধরল আকাশ। ঝটকা টানে মায়াবী লজ্জা রাঙা প্রিয়সীর মুখটা এগিয়ে নিয়ে এলো নিজের মুখের সামনে। লাল টুকটুকে লজ্জায় মিলিয়ে যাওয়া গলাটা টানছে তাকে। রক্তিম ঠোঁট জোড়া জলজল করছে, চুম্বকের মতো টানছে তাকে। এ কাপড়ের সাথে মিশে আছে এক প্রকার। তার এক হাত বিচরণ করছে মেয়েটার কোমরে, অন্য হাত এবার গাল স্পর্শ করলো। আবেশে নড়েচড়ে উঠেছে মেয়েটা। বৃদ্ধাঙ্গুলি দিয়ে দুবার স্লাইড করলো মেয়েটার ঠোঁট জোড়া। নিচে ঠোঁটের উপর চাপ দিয়ে ধরলো। গলাটা শুকিয়ে গেছে তার, গলা ভেজাতে হবে। ওই অধর সুধা পান না করা অবধি। না জুড়বে তার জ্বলে খাক হয়ে যাওয়া বুকটা, শুকে কাঠ হয়ে যাওয়া গলাটা। পুরো চোখ মুখ বুলালো একবার, গিয়ে আনলো মুখটা এগিয়ে আনলো। নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের। সামান্য একটু দূরত্ব এখন তাদের মধ্যে। শ্বাস নিচ্ছে জোরে জোরে দুজনেই। কপালে কপাল ছোঁয়ালো। লুক অ্যাট মি। প্রিয়া মাথা নাড়ল, তাকালো না একদম। আই সে লুক অ্যাট মি, আই ওয়ান্ট সি ইউর ফাকিং স্কেট আইস দ্যাট ইউ ওয়ান্ট টু মি সো ডিপলি। আমি বলছি তাকাও আমার দিকে। আমি তোমার ভয় পাওয়া চোখের দৃষ্টি দেখতে চাই, যেখানে তুমি আমাকে খুব গভীরে চাচ্ছ। প্রিয়া এবারও তাকালো না, পারছে না তো সে তাকাতে। ঘাড় কোমর সব জায়গায় এই লোকটার ছোঁয়া এখন। সে তো সত্যি চাইছে তাকে, খুব গভীরে চাইছে। না চাইতো নিজেকে মানাতে পারছে না। শরীর মন দুটোই আকাশের হয়ে সায় দিচ্ছে। ছোঁয়া চাচ্ছে। মাতাল হয়তো আছে, আরো পাগল হতে চাচ্ছে সে এখন। আকাশ বুঝলো লজ্জায় বুঁদ হয়ে থাকা মেয়েটির মনের কথা। হাত সরালো ঠোঁটের ওপর থেকে, নিজে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল একবার। ঠোঁট ছোঁয়াবে এমন সময় প্রকৃতি বোধহয় মায়দায়া হলো। ঝট করে ইলেকট্রিসিটি চলে আসলো, জ্বলে উঠল রুমে আলো। খোলা জানালা দিয়ে দূরের কটেজগুলোর আলোয় আশপাশ আলোকিত হয়ে উঠল। ঘরে থাকা দুজন মানুষের নেশাক্ত চোখ জোড়া খুলে গেল। দেখতে পেল একে অপরের নিজেদের অস্তিত্বের এত কাছে। সব থেকে বেশি ঘোর কাটল বোধহয় আকাশের। সে নিজে এতক্ষণ কোথায় ছিল, কি করছিল, আর কি করতে যাচ্ছিল, ঝট করে মাথায় এসে খেলে গেল তার। প্রিয়াকে ছেড়ে ঝড়ের গতিতে উড়ে দাঁড়ালো, পিছিয়ে গেল কয়েক পা, অস্থির ভঙ্গিতে ঘাট ডলতে লাগলো। সজোরে কয়েকটা আঘাত হানলো দেয়ালে। হাত কেটে রক্ত বেরিয়ে এলো এবার। ও গড, ফাক ফাক। প্রিয়া ধপ করে মেঝেতে বসে পড়ল ইতিমধ্যে। দু হাত আড়াআড়ি রাখলো বুকের ওপর। কি করছিল তারা? ঝরঝর করে কেঁদে ফেলল সে। আকাশ দেয়ালে রক্তাক্ত হাত রেখে হাঁপাচ্ছে রীতিমতো। কান্নার আওয়াজ দিয়ে ঘুরে দাঁড়ালো। প্রিয়াকে দেখলো অনেকটা বিধ্বস্ত অবস্থায়, ফুপিয়ে কাঁদছে মেয়েটা। আকাশ ভুরু কুঁচকে ফেললো। নিজের উপর তো রাগ লাগছে, এই মেয়েটার উপরও। এগিয়ে এসে দাঁড়ালো, দু হাতের বাহুতে টেনে দাঁড় করালো প্রিয়াকে। প্রিয়া মাথা নিচু করে আছে, ফুপিয়ে ফুপিয়ে কান্নায় কেঁপে কেঁপে উঠছে শরীরটা। আকাশ স্থির চোখে দেখলো সবটাই। হাত বাড়িয়ে চুলগুলো পিছনে ঠেলে দিল। কোমর ছড়িয়ে পড়লো চুলগুলোয়। আবার এগিয়ে আসতেই প্রিয়া এবার সজোরে ধাক্কা দিল আকাশকে। হাত তুললো থাপ্পড় মারতে, তবে মারল না। চোখ ছলছল করছে তার, মুখটা কঠিন করে ফেললো। অসভ্যের মতো আর এগোবেন না প্লিজ, মেয়েদের সম্মান করতে শিখুন। প্রিয়ার মুখে এমন শব্দ আশা করেনি সে। সে অসভ্য, একা করছে এই অসভ্যতামেই। একা দেই সে। আজ এই মুহূর্ত তৈরি কি তার একার জন্য হয়েছে?
মেজাজ খারাপ হয়ে গেল তার। প্রিয়ার থেকে বেশি বোধহয় নিজের উপর রাগে চেপে ধরল প্রিয়ার দুবাহু। প্রিয়া ব্যথায় শব্দ করে কেঁদে ফেললো। আকাশ ধাক্কা দিয়ে চেপে ধরলো দেয়ালে, শক্ত করে ধরলো চোয়াল। এই মেয়ে, তাকাও, লুক অ্যাট মি। তাকাচ্ছ না কেন? আমার চোখে চোখ রাখো। আকাশের ধমকে রীতিমতো লাগাতার কাঁপছে প্রিয়া। তাকালো কিন্তু চোখে চোখ রাখতে পারলো না। আমি অসভ্য, আমি, আমার দোষ সবটা। প্রিয়া জবাব দিল না। সে নিজে অপেক্ষা করলো না সে জবাবের। আরো কঠিন হয়ে গেল তার কণ্ঠ। আমাকে সামান্য কারণে নিজের রুমে ডাকার আগে মনে ছিল না? একা বাড়িতে একা রুমে একজন পুরুষকে ডাকার আগে খেয়াল ছিল না নাকি? কি করতে বলছিল আমাকে? খেয়াল আছে? আমাকে রোবট মনে হয়? আমি মানুষ, হ্যাঁ পুরুষ মানুষ। কতক্ষণ একা একা যুদ্ধ করা যায় সীমার মধ্যে থাকতে, যেখানে সামনে মানুষটা থাকতে দিচ্ছ না? বোঝো সে যন্ত্রণা? তুমি জোর দেখাওনি কেন? দুটো থাপ্পড় তখন মারনি কেন? তুমিও তো পারোনি আমার ছোঁয়া থেকে পালাতে। আমাকে কি করতে বলছো তুমি? কেমন কন্ট্রোলে থাকতে বলছো তুমি? কতক্ষণ আমি দূরত্ব রাখিনি? এর আগে করেছি লাইন ক্রস। বোকা তুমি, আস্ত একটা বোকা। আগুনে ঘি ঢালতে আসতে তুমি নিজেই বোকামিতে। আজ যেটা করছিলে জানতাম আমি, সেটা দূরে থাকতাম তাই। মানুষ বলে মনে হয় না আমাকে অসভ্য লাগে? অন্য কারোর সাথে অসভ্যতামি করতে দেখেছে 4 মাসে? চেননি আমাকে? বুঝনি তোমার প্রতি আমার কি আছে? মেয়ে জাতি নাকি 2 মাইল দূর থেকে টের পায় তাকে কে দেখছে, পছন্দ করে। আর দিনের পর দিন পাশাপাশি ঘরে এক বাড়িতে থেকে আমার ফিলিংস বোঝনি? নিশ্চয়ই বুঝেছ। তাহলে একবারও ভাবলে না আমি কেন তাও দূরে থাকি তোমার থেকে? ভাবলে না নিজের নারীর অসম্মান কোনো পুরুষ চায় না, পারে না করতে? আরে আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, পারি না? আমি জানতাম এখন যা করব সেটা পাপ, নিষিদ্ধ। তাই দূরে থেকেছি, প্রতি মুহূর্তে জ্বলেছি। কিন্তু তোমার কথা ভেবে, তোমার মান সম্মান, ধর্ম, কেরিয়ার সব ভেবে সরিয়ে রেখেছি। আর অ্যাজ ড্যাম ইট। প্রিয়ার শরীর শিথিল হয়ে এলো। কানে বাজলো আকাশের ওই লাইন। কি বলল সে? তার নারী, তাকে বলো। তার মানে আকাশ থেকে সত্যি সে যেটা ভেবেছিল ভুল ছিল না। টপ টপ করে গড়িয়ে পড়লো তার পানি চোখ থেকে। মাথা তুলে কিছু বলতে যাওয়ার আগেই আকাশ ছেড়ে দিল তাকে, পিছিয়ে গেল কয়েক পা। তাকালো প্রিয়ার দিকে, প্রিয়ার তাকালো সেদিকে। আজকে রক্তিম হয়ে গেছে আকাশের চোখ জোড়া, অসহায় দেখাচ্ছে মানুষটাকে। প্রিয়া কিছু বলার আগে হাত তুলে থামিয়ে দিল তাকে। নো, ডোন্ট সে এনিথিং। ইট ওয়াজ মাই ফল্ট। ইউ আর রাইট। আই এম সরি। আমি মাথায় রাখবো বাকি দিনগুলো। এই ডিস্টেন্ট লাইন আর ক্রস হবে না। আজ যা হলো তোমাকে অসম্মান। শ্বাস ছাড়লো জোরে। তোমাকে অসম্মান করেছি, ইন্টেনশনালি না করলেও করেছি। আই এম সরি। আবার দ্রুত এগিয়ে এলো প্রিয়ার দিকে। প্রিয়া ভয় পিছিয়ে যেতে অসহায় হাসলো। আকাশ, ভয় নেই, সরি বলেছি, ভুল হয়েছে। আমাকে চাচ্ছ না তুমি তো? এ ভুল দ্বিতীয়বার হবে না। বুকের ভেতরটায় দুমড়ে মুচড়ে উঠল প্রিয়ার। আকাশের অভিমান বুঝতে পারলো। চোখ দিয়ে অনর্গল পানি গড়ালো। আকাশ নিচু হলো খানিকটা, চোখ বন্ধ করলো। ঝট করে টেনে লাগিয়ে দিল প্রিয়ার জামার চেন। হাত বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা ওড়নাটা জড়িয়ে দিল গায়ে। মেঝেতে পড়ে থাকা একটা শুকনো পাতা তুলে ধরলো প্রিয়ার সামনে। এটা ছিল বাট আই এম সরি। 1 সেকেন্ডও দাঁড়ালো না আর দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। শব্দ করে দরজা আটকানোর শব্দে কেঁপে উঠল প্রিয়া। হু হু করে কেঁদে ফেলল। লোকটাকে রাগের মাথায় কি বলল সে? কেন বলল? গায়ে হাত তুলতে যাচ্ছিল সে। দোষ তো সত্যি মানুষটার ছিল না। তার চিৎকারে লোকটা হিতের জ্ঞান শূন্য হয়ে ছুটে এসেছিল তার জন্য। সে পুরুষ মানুষ, তাকে দিয়ে সে তার স্ত্রী। আকাশ তো বুঝতে চেয়েছিল তাকে। বোকামি তো সে নিজে করেছে। তারপর আকাশ কিভাবে করতে নিজেকে কন্ট্রোল, কতক্ষণ পারত সে? অথচ দোষটা একতরফা আকাশকে দিল। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আরেকটা কথা, এই গল্পটা কিন্তু মারাত্মক রোমান্টিক। প্লিজ এই গল্পটা সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। আর যারা এখনো লাইক কমেন্ট করেননি, প্লিজ ফটাফট লাইক কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।